হ্যালো এভরিওয়ান, টেক অ্যান্ড টেলস বাই সজীব ঘোষের ডিসেম্বর মাসের পডকাস্ট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমরা প্রথম পর্বে ফটোগ্রাফি ইন দ্য এজ অফ এআই নিয়ে কথা বলেছি। আজকের পর্বে এম্পাওয়ারিং ইয়াং মাইন্ডস থ্রু ম্যাথমেটিক্স, এটা কিভাবে ইয়াং মাইন্ডকে আরো বিকশিত করবে এবং কেন ইটস লাইক আ নেসেসিটি, এবং বর্তমানে বাংলাদেশ, সাউথ এশিয়া বা আমরা কোন পর্যায়ে আছি, কিভাবে আমরা আরো ডেভেলপমেন্ট করব, ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য কতটুকু এগুলো জরুরি, এবং এদের মানে এগুলোর ভেতরে কতটুকু মানে কোয়ালিশন আছে, কতটুকু ইন্টারসেকশন আছে, এবং আমাদের কারিকুলামে তারা কোন পর্যায়ে আছে, এই সব কিছু নিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সকালদার সাথে। আমি যদি সকাল থেকে পরিচয় করে দিই, আমি প্রথমে বলবো যে উনি বর্তমানে হচ্ছে একজন একজন ফ্যাকাল্টি হিসাবে আছেন ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ন্যাচারাল সায়েন্সেস ব্র্যাক ইউনিভার্সিটিতে। বাট সেটা শুধু না, আরো অনেকগুলো পরিচয় আমি এক এক করে বলবো, যাতে ভুল হলে আমাকে ঠিক করে দেবেন। প্রথমে হচ্ছে উনি বর্তমানে একাডেমিক কাউন্সিলর এবং অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আছেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটিতে। তার উনি ফর্মার সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালটেন্ট, মিনিস্ট্রি অফ প্রাইমারি অ্যান্ড ম্যাথ এডুকেশন অফ বাংলাদেশ, অর্থাৎ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে যে ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কনসালটেন্ট হিসাবে, ফর্মার সিনিয়র কনসালটেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। আর সেকেন্ডারি ম্যাথমেটিক্স বইতে যদি আপনি খুলেন এনসিটিভির, সেখানে অন্যতম অথর হচ্ছে সকালদা। কোনটা কি ভুল বলেছে দাদা? উম, না, থ্যাংক ইউ। জাস্ট হচ্ছে আমি কো অথর অন্য সবার মতোই, এখানে অন্যতম কিছু নাই। আর যে সেকেন্ডারি বইটার কথা বলা হচ্ছে ওটা হচ্ছে 2024 সাল পর্যন্ত যে বইটা ছিল, অর্থাৎ এনসিএফ 2021, ইফ আই এম নট রং, নতুন কারিকুলাম যেটাকে বলা হচ্ছিল, ওই বইয়ের আমি হচ্ছে কো অথর ছিলাম 6, 7 এবং 8-এর। আমার সাথে আরো অনেকেই ছিলেন। আমার সৌভাগ্য হয়েছে আমার সরাসরি শিক্ষক হাকিম স্যার সহ আরো অনেকে, মানে বুয়েটে যখন পড়েছি তখন হাকিম স্যার আমার ক্লাস নিয়েছেন ম্যাথে। উনিও আমার সাথে একই সাথে আমারও সহকর্মী টিচার হিসেবে ছিল উনি, মানে অসাধারণ পড়ান। এখানে সবাই আমরা কোয়াথার ছিলাম আর কি। So, অন্যতম বলাটা বোধহয় ঠিক হবে না, এই জন্য আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, তবে দেরি না করে আসলে শুরু করা যাক আমাদের যে প্রথম যে মানে এপিসোড 2, যেটা হচ্ছে যে এম্পাওয়ারিং ইয়াং মাইন্ডস থ্রু ম্যাথমেটিক্স। প্রথম কোয়েশ্চেনটা আমি যদি বলি যে ম্যাথমেটিক্সটা, মানে আমরা তো মানে ছোটবেলা থেকে শিখি, একটা সার্টেন ওয়েতে শিখি, কারিকুলাম একটা ভাবে আছে। আবার যখন আমি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেমগুলো সলভ করি বা ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, এগুলো যখন প্রবলেমগুলো সলভ করা যায়, দেখা যায় যে বেশ বিস্তর একটা পার্থক্য রয়ে গেছে, তাই না? তো এখন কেন ম্যাথমেটিক্সটা ছোটবেলা থেকে খুব ডিপলি শেখাটা জরুরি বলে মনে হয় আপনার কাছে? থ্যাংক ইউ। ফর স্টার্টার, জরুরি কেন সেটা হচ্ছে আসলে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য। টু বি অনেস্ট, এটা হচ্ছে ওয়ান লাইন অ্যান্সার। তো মনে হতে পারে যে রিয়েল লাইফ প্রবলেম আমরা কিভাবে সলভ করব, এবং ম্যাথমেটিক্সে তো আমরা থিওরেম, উপপাদ্য, সম্পাদ্য এগুলা বসে বসে মুখস্থ করতে করতেই, ফর্মুলা মুখস্থ করতে করতে দিন চলে যায়। এরপরে মনে থাকে না ফর্মুলা আসলে কোত্থেকে আসলো। তো আমরা আসলে যেটা কানেক্ট করতে পারি না, এটা সামগ্রিকভাবে আমাদের এডুকেশন সিস্টেমের ব্যর্থতাই বলতে পারো। সেটা হচ্ছে যে কোনো ফর্মুলা এমনি এমনি আসে নাই, মানে একটা ফর্মুলা হঠাৎ করে চলে আসলো এরকম হয় নাই। আমরা যখন বইতে পড়েছি, পাঠ্য বইতে, সেটা যেমনই হোক, যে বছরেরই হোক, যে কারিকুলামেরই হোক, কোনো পাঠ্য বই কিন্তু সবগুলো ফর্মুলা ডিরেক্টলি নিয়ে আসে নাই। ধরো a+b² = a² + 2ab + b², এই ফর্মুলাটা কোনো টেক্সট বই সরাসরি নিয়ে আসে নাই। কেউ হয়তো কিভাবে প্রমাণ হয়েছে তার জন্য 2 লাইন ব্যয় করেছে, কেউ 10 লাইন, কেউ হয়তো 1 পেজ ব্যয় করেছে, ছবি এঁকেছে। আমরা যেমন একটা ছবি এঁকে দিয়েছিলাম আর কি, যে আসলে এটা একটা স্কোয়ার, যে+b² আমরা এরকম করে উচ্চারণ করি মাঝে মাঝে, তো ব্যাপারটা হচ্ছে স্কোয়ার্ড, লাস্টে একটা ডি আছে। অর্থাৎ আসলে একটা স্কোয়ার তৈরি করা হয়েছে যেটার লেন্থ হচ্ছে a+b, 1 বাহুর দৈর্ঘ্য। তো এরকম ভাবে ভাবলে কিন্তু জিনিসটা খুবই ইজি, ছবি আঁকা যায়। a+b² যে কেউ সার্চ দিলেও পাবেন যে একটা রেক্টাঙ্গেল, মানে 4টা রেক্টাঙ্গেলের মতো এরকম ভাগ হয়। আমি রেক্টাঙ্গেল বলছি কারণ স্কোয়ার হইলেও সেটা কিন্তু আসলে রেক্টাঙ্গেল। এই যে ব্যাপারটা অলরেডি কথা বলতে বলতে চলে আসলো, স্কোয়ারকে কি রেক্টাঙ্গেল বলবো নাকি বলবো না, এখান থেকেই কিন্তু আসলে এই সংজ্ঞা, এইগুলার ঝামেলা শুরু হয়ে গেল। যদি এমন ভাবে ডিফাইন করা হয় যে স্কোয়ারকে রেক্টাঙ্গেল বলা যাবে না, তাইলে আবার স্কোয়ারকে রেক্টাঙ্গেল আমি বলতে পারবো না। সো ইট ডিপেন্ডস অন দ্য ডেফিনেশন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ডেফিনেশনটা মানুষই ঠিক করে। ডেফিনেশনটা কিছু কোহেরেন্ট ডেফিনেশন, যেটা একজন আরেকজনের সাথে ঝামেলা করতে যাবে না, কন্ট্রাডিক্ট করবে না ইন ম্যাথমেটিক্যাল টার্মস, এরকম ডেফিনেশন আমরা সেট করি। তাহলে এই সিস্টেমটা কিন্তু রিয়েল লাইফে সবচেয়ে বেশি কাজে লাগে।
আমি যদি 10 জন মানুষের একটা টিম তৈরি করে কাজ করতে যাই, 10 জন মানুষ যদি 10টা বিষয়ে দ্বিমত হয়, তাহলে তারা জীবনেও কোনো কাজ করতে পারবে না। একজন ডাইনে যেতে বলবে, একজন বামে যেতে বলবে, এটা হবে না। ওই সিস্টেম, ওই সোসাইটি, ওই অর্গানাইজেশন জীবনেও কাজ করবে না। তো তখন আমাদের কি করতে হয়, একটা নেগোসিয়েশন করতে হয়, যে ঠিক আছে এই সিচুয়েশন হইলে তুমি ডাইনে যাবা, ওই সিচুয়েশন হইলে বামে যেতে হবে, কিন্তু তুমি তখন কিছু বলতে পারবে না। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে এগ্রিমেন্ট। তো ম্যাথমেটিক্স আমরা এরকম এগ্রিমেন্ট হিসাব নিকাশ করি। আহ, সহজ একটা এক্সাম্পল দিই, যে যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়, আমাদের মাথায় স্বভাবতই চলে আসে 1 হয়, তাই না? এখানেও কিন্তু ঝামেলা আছে, ম্যাথমেটিক্স একটা সুন্দর করে ক্লজ দিয়ে দেয়, 0 কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু শুধু 1 বলতে পারা যাবে না। তো মানে ঝামেলা আছে। এই ঝামেলাগুলা, যেগুলোকে আমি বলি হচ্ছে কর্নার কেস, আমরা মাঝে মাঝে বলি প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, ওই কর্নার কেস গুলা একটা শিক্ষার্থী আসলে প্রবলেম সলভ করতে করতে ভুল করে 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 করেই আসলে শিখে। এবং তখন সে হচ্ছে কিন্তু যখন রিয়েল লাইফে এগুলো অ্যাপ্লাই করতে যায়, তখন বুঝতে পারে যে তার যেটা মনে হচ্ছে, তার যেটা ধারণা হচ্ছে, যে অ্যাজাম্পশনটা হচ্ছে, এটা কোনো কেসে না খাটতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় লার্নিং। এটা যদি কেউ একবার শিখে যায় যে আমি অ্যাজিউম করছি মানে এটা 100% ট্রু নাও হইতে পারে, তাইলে কিন্তু দুনিয়া থেকে অনেক ঝগড়া বিবাদ চলে যায়। আমরা অনেক সময় কিন্তু এভাবে ঝগড়া বিবাদ করি, যে আমি বলছি 2 আর 2 যোগ করলে 4 হবে, আরেকজন বলছে 2 আর 2 যোগ করলে 4 হবে। খেয়াল করো, একই জিনিস বাংলা আর ইংলিশে বলতেছি, কিন্তু আমরা ওইটার জন্য মাঝে মাঝে চিল্লাপাল্লা করে থাকি। এইটা ম্যাথমেটিক্স চাইলে হচ্ছে সলভ করতে পারে। ধরো ইকুয়াল সাইন দিয়ে যে ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল আমরা ক্লেম করি, যে 4 আর 4 তো একই জিনিস, দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ, এটা যদি কেউ বুঝে, সে কিন্তু আসলে প্রবলেম সলভ করতে পারে। এটা রিয়েল লাইফ প্রবলেম সলভিং, নট জাস্ট 1 2 3 4 এরকম ব্যাপার। তো আমার কাছে মনে হয় যে অন্য অনেক কিছু বলা যেতে পারে, ধরো কগনিটিভ কিছু এফেক্ট আছে, কগনিটিভ কিছু অ্যাডভান্টেজ আছে, সেগুলো তো আছেই। কিন্তু এক বাক্যে বলা যায়, যেটা আমি এক্সপ্লেন করলাম পরে, শুরুর এক বাক্যটা হচ্ছে আমাকে রিয়েল লাইফ প্রবলেম সলভিং করার জন্য ম্যাথমেটিক্স, লজিক্স, এই জিনিসগুলা আসলে শেখানো উচিত একেবারে ছোটবেলা থেকে। এবং এটা মুখস্থ করানো শেখানো, এটা হচ্ছে এক্স্যাক্টলি। অ্যাপ্লাই সহ শেখানো, আসলে কি হইতেছে, লজিক্যাল সিকোয়েন্স মেনটেন করা যাচ্ছে কি। এবং এটা খুব একটা কঠিন কিছু না, বাচ্চারা অনেক ভালো বোঝে। আমরা বড় হওয়ার পরে কম্প্রোমাইজ করতে করতে, নেগোশিয়েট করতে করতে মাঝে মাঝে লজিক্যাল আর্গুমেন্ট এগুলো ভুলে যায়। বাচ্চারা এত কিছু কেয়ার করে না, ওরা ইলজিক্যাল জিনিসও সহজে বলে ফেলে, ভুল হইতেই পারে, ওদের এত বেশি সমস্যা হয় না। আমরা ভুল করতে ভয় পাই, এই জন্য আমরা মাঝে মাঝে নতুন জিনিস শিখতে পারি না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটাই আর কি। দারুণ বলছেন দাদা। তো আপনি যখন এই কথাটা বলেন যে কগনিটিভ, এই কথাটা আমার মাথায় একটু আসলো যে কগনিটিভ বেনিফিটস যদি বলি, মানে বাচ্চারা যদি ছোটবেলা থেকে প্রবলেম সলভ করে, ছোটখাটো ছোট থেকে আস্তে আস্তে জটিলতাটা, মানে সবাই তো একভাবে শিখবে না। এই জন্য আমাদের হয়তো কারিকুলামটা থাকে যে একটা স্ট্রাকচার্ড ওয়েতে ইয়ে করা, কিন্তু এর মাঝেই কেউ না কেউ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি অন্য আরো 10 জন মানুষের থেকে বেশি হতে পারে। আমি সবাইকে এক কাতারে নিয়ে আসতেও পারবো না। তো সেখান থেকেই যদি বলি যে এই কগনিটিভ অ্যাবিলিটি ডিসকভার করার জন্য আসলে কিভাবে জিনিসটাকে সাজালে, যেমন ছোটবেলা থেকে মানুষকে যদি খুব কঠিন কিছু দিয়ে দেওয়া হয়, সে সেটা শিখতে আগ্রহী হবে, কিন্তু জিনিসটার সাথে যদি ফান এঙ্গেজড হয়ে যায় তখন তার শিখতে ভালো লাগবে, তাই না? তো সেক্ষেত্রে এই ম্যাথমেটিক্সটাকে কিভাবে ফান হিসাবে ইনক্লুড করে কগনিটিভ অ্যাবিলিটি বাড়ানো যায় সে ব্যাপারে আপনার কি মতামত? আহ, এটা আমার শুধু ব্যক্তিগত মতামত বললে ভুল হবে আসলে। আহ, সারা দুনিয়াতে অসংখ্য দেশেই এই জিনিসটা ট্রাই করা হয়। এবং হয়তো অন্য অনেক দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, মানে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ভালো, তাদের মানে লাইফ স্টাইল বা ইকোনমি সেটাও হয়তো আমাদের থেকে ডিফারেন্ট। এই জন্য তারা যেটা করতেছে হয়তো এটা আমরা 100% অ্যাকোমোডেট করতে পারবো না, পারিও না আসলে। কারণ যখন করতে হয় তখন অনেক দেশের কারিকুলাম, অনেক দেশের টেক্সট বুক, এগুলো হচ্ছে অ্যানালাইজ করতে হয়। তো এগুলো অ্যানালাইজ করার পরে তারপরে হচ্ছে আমাদের দেশের জন্য স্পেসিফিক ফিটটা, এরকম একটা জিনিস চেষ্টা করা হয়। তবে এটা অবশ্যই ট্রায়াল এন্ড এররের মাধ্যমে। দুনিয়ার কোনো দেশেই কারিকুলাম হচ্ছে সরাসরি একবারে একেবারে খাপে খাপ মিলে গেছে জিগসা পাজলের মতো, এভাবে কখনোই হয় না। কোনো একটা শেপে কারিকুলামটা আসে, দিন সবাই সেটা ফিডব্যাক দেয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, এবং ওভার দ্য ইয়ার লেটস সে যদি 10টা ক্লাস থাকে, 10টা না, টু বি অনেস্ট 12টার মতো ধরা হয়, কারণ K to 12 বলি আমরা। তো কেজি থেকে শুরু করলে কেজি প্লে এরকম অনেক কিছু মানুষ বলে, এবার হুম, 1 থেকে 10, মোটামুটি 12 বছরের একটা জার্নি অন্তত।
আসলে বিশ্ববিদ্যালয় এগুলাকেও আসলে ইনফ্লুয়েন্স করে, কিন্তু বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক ক্ষেত্রে স্বায়ত্তশাসিত থাকে, অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ফোকাসটা একটু আলাদা থাকে। তো অন্তত K থেকে 12 পর্যন্ত এই জায়গাটায় সবাই প্রথম দিকে ফান অ্যান্ড লার্নিং করার চেষ্টা করে, মানে ফান অ্যান্ড লার্ন, এই আইডিয়াটাতে সবাই বিলিভ করে। কারণ এটা ছাড়া একটা বাচ্চা কখনোই শিখবে না। তাকে আমি 100টা থিওরেম মুখস্থ করতে দিলে সে করবে না। বাট আমি যদি তাকে বলি, let's say আমি একটা কবিতা লিখি, যে কবিতার মধ্যে ধরা যাক ওই আহ গণিতের কোনো সূত্র লুকায় আছে, সে ওখান থেকে খুঁজে বের করলো। টার্গেটটা কবিতা না, টার্গেটটা হচ্ছে সে রিকগনাইজ করতে পারছে কিনা যে এখানে গণিতের একটা সূত্র লুকায় আছে। হুম আমরা যে বলি যে রিকগনিশন, ঠিক আছে, তো রিকগনিশন ব্যাপারটা কিন্তু লাগে। আমি যদি প্যাটার্ন রিকগনাইজ করতে পারি, তাহলে কিন্তু অলরেডি আমি হাফ ওয়ে ডান। আমি অলরেডি বুঝে গেছি যে এখানে একটা ত্রিভুজ থাকলে, একটা বৃত্ত থাকলে, একটা চতুর্ভুজ থাকলে তিনটার 3 রকম শেপ, এবং তিনটার জন্য আমার 3 রকম ফর্মুলা লাগবে। এটা জানলে কিন্তু প্রবলেম অর্ধেক সলভ হয়ে যায়। বাট এইটা ইজি না। এটা আমরা বড় হয়ে গেলে অনেক ক্ষেত্রে মনে করি যে আরে এটা তো সোজা, এটার জন্য আবার এত কিছু দরকার আছে নাকি, এটার জন্য খেলাধুলার কি দরকার। হুম তো প্রবলেম হচ্ছে যে এইটা মাঝে মাঝে আমাদেরকে আঙুল বাঁকা না করলে শেখানো যায় না। হুম কারণ এমন কিছু এলিমেন্টারি প্রবলেম, আই এম সেইং এলিমেন্টারি নট ইজি। ফাইনম্যানের একটা কোট আছে, দ্যাট ইজ ওয়ান অফ মাই ফেভারিট, যে এলিমেন্টারি প্রবলেম মানে ভেরি লিটিল অর জিরো থিংস নিড টু বি নোন বিফোর হ্যান্ড। তোমার আগে থেকে তেমন কিছু জানতে হবে না, নর্মাল জিনিসপাতি দিয়ে তুমি সলভ করতে পারবা। কিন্তু তোমাকে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ থিঙ্কিং করতে হবে, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কনফিডেন্টলি লজিক দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, ট্রায়াল এন্ড এরর করতে হবে, সোজা কথায় কষ্ট করতে হবে, খেটে খাইতে হবে। তাহলে তুমি এই প্রবলেম সলভ করতে পারবা। যে পাজেল গুলো আমরা দেখি, আমাদেরকে পাজেল করে, ম্যাথ পাজেল বা লজিক পাজেল বা চেস পাজেল যেটাই বলো, এগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে এলিমেন্টারি প্রবলেম বলা হয়। কারণ এটা মোটেও ইজি না। কারো কারো এটা 1 ঘন্টা লাগতে পারে, কেউ এটা 1 মিনিটে সলভ করতে পারে। যার 1 ঘন্টা লাগতেছে সে কিন্তু ক্লেম করতে পারবে না যে এটা ইজি পাজল। সো ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইরকম পাজল দিয়ে মাঝে মাঝে আমাদেরকে রিয়েলিটি চেক দেওয়া প্রয়োজন পড়ে, যে একটা বাচ্চা অনেক সহজে একটা প্রবলেম সলভ করে ফেলতেছে, আমরা পারতেছি না। বিকজ আমরা ওইভাবে থিঙ্কিং করা শিখি নাই। আমরা ফর্মুলা পারি, ফর্মুলা হয়তো কোনো না কোনো জায়গায় অ্যাপ্লাইও করতে পারতেছি, কিন্তু কোন ফর্মুলা কোথায় অ্যাপ্লাই করব, এইরকম সাহস বা ফর্মুলার বাইরেও কোনো কিছু চিন্তা করা, এইরকম সাহসটা আমাদের কাছ থেকে ডে বাই ডে গ্রাজুয়ালি কেড়ে নেওয়া হয়। এটা একটা বড় ব্যর্থতা। এডুকেশন সিস্টেম আমাদেরকে কনফাইন করার জন্য তৈরি না। এডুকেশন সিস্টেম ডিজাইন হওয়া উচিত বা ডিজাইন করা উচিত আমাদেরকে যেন আরো ওপেন মাইন্ডেড করে। আমরা যেন দুনিয়াতে যা আছে এর বাইরেও কি আছে সেটা তুমি স্পিরিচুয়ালি বলো, সেটা তুমি হচ্ছে ইউনিভার্সে আর কি কি আছে সেগুলা বলো, এলিয়েন বলো, এইটা বলো, এই সবকিছু নিয়ে কিন্তু চিন্তা করার জন্য রেডি। আমরা কিন্তু এলিয়েন নিয়ে গল্প লিখি, তাই না? এলিয়েন কি কেউ হুম দেখছে? প্রুফ আছে এলিয়েন আছে? হুম কোনো কিছু নাই। হয়তো দুনিয়ার অন্য কোথাও যদি অন্য কোনো প্রাণী থাকে, তাদের চোখে আমরাও এলিয়েন হয়ে যেতে পারি। আমরা পৃথিবীর যে অবস্থা করি, ওরা দেখলে বলবে যে হায় হায়, যেখানে আছে বাড়ি ঘরের এই অবস্থা কেন করতেছে। মানে পোলারাইজ গলা ফেলতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, মানুষ মারতেছি, কি না করতেছি আমরা মানুষ হিসেবে। সো অনেকের চোখে হয়তো আমরাও এলিয়েন হতে পারি, কিন্তু দেখো আমরা কিন্তু এলিয়েন নিয়ে সায়েন্স ফিকশন লিখি। আমার খুব ফেভারিট একজন রাইটার আছে, জুল ভার্ন। জুল ভার্নের নাম হয়তো অনেকেই শুনছো, তুমি হয়তো পড়ছো। মুভিও হয়েছে অনেক কয়টা ওনার লেখা নিয়ে। কিন্তু বইটা আমি পড়ছিলাম প্রবাবলি ক্লাস 8-এ। ওইটা পড়ে আমি মানে প্রথম বুঝতে পারি যে আমার জন্য ওইটা একটা আই ওপেনার ছিল। যে আমি পড়ে প্রথমে ভাবছি এই লোক নিশ্চয়ই রিসেন্ট টাইমের, মানে নীল আর্মস্ট্রং চাঁদে গেছে, এইগুলা দেখছে টেকছে তারপরে এ করছে। পরে আমি যখন বইয়ের প্রথম পেজটা পড়লাম, যে সে জন্ম কত সালে, কত সালে মারা গেছেন, কোন সময়ে জুল ভার্ন এই রচনাগুলা লিখছে, তখন আমি বুঝলাম যে ভাইরে ভাই, এটা কেমনে পসিবল। মানে এখন যদি আমি একটা ওয়ার্ড উচ্চারণ করি সাবমেরিন, তাহলে এটা নিয়ে আমাদের মাথায় কিছু একটা আসবে, হয়তো মুভির সিন আসবে, সাবমেরিন থেকে এইটা করতেছে, কোথায় টর্পেডো মারতেছে, এই করতেছে, পানির তলে ডুবে যাইতেছে, পেরিস্কোপ, এরকম আরো অনেক কিছু ছবি কিন্তু আসবে। কারণ আমি বিজ্ঞান বইতে পড়ছি, দেখছি, নিচ থেকে কেমনে দেখা হয়, অনেক কিছু আমার মাথায় সাথে সাথে আসবে। তুমি সহ সবার মাথায় আসবে, মোটামুটি যারা আমাদের এইজের আছে, বা আরো যারা সিনিয়রও আছে বা জুনিয়রও আছে, তারাও কিন্তু বুঝে সাবমেরিন কি জিনিস, কেমনে কি, চালাইতে না পারলেও বুঝে। যখন জুলভান লিখছে ব্যাপারটা, বা জুলভান লিখছেন ব্যাপারটা, তখন এরকম কোনো কিছু ছিল না, ধারে কাছেও ছিল না। তো আমি এটা অডিয়েন্সকে রিকোয়েস্ট করব, জুলভান লিখে গুগল সার্চ করবেন এবং টাইম লাইনটা দেখবেন যে উনি কত সালে জন্মাইছেন এবং কত সালে লিখছে। 20,000 স্লিপস আন্ডার দ্য সি, ইফ আই এম নট রং, নামটা এটা। এবং ফাইন্ডিং নিমো নামে একটা মুভি আছে না, অ্যানিমেশন মুভি,
খুবই কিউট একটা মাছ। হুম তো হুম ওই যে নিমো নামটা, ওই হুম নিমো হুম। নামটার আর একটা ইয়ে হচ্ছে, মানে আরো আগে যেটা আসছিল সেটা হচ্ছে ক্যাপ্টেন নিমো। সেটা হুম, হচ্ছে ওই 20,000 মিলস আন্ডার দ্য সিতে আসছিল। তার আচ্ছা। নোটিলাস নামে একটা ডুবোজাহাজ সে বানাইছিল, ওখানে নাম দেওয়া আছে। কিন্তু তখনও ডুবোজাহাজ কেন, কোনো কিছুই মানুষ দুনিয়াতে দেখে নাই এরকম করে। হয়তো চেষ্টা করতেছে বা পানির তলে কেমনে যাওয়া যায় চিন্তা ভাবনা করতেছে। এইটার থেকে হিউজ একটা কাহিনী নিয়ে বসছে, এটা থেকে হিউজ একটা মানে কল্প কাহিনী, সায়েন্স ফিকশন লিখছে, যেটা আনবিলিভেবল। দরজা জানলা কত কি দেখাইছে, কত রকম চিন্তা ভাবনা করছে। তো ওইটা কিন্তু আমাদের পাওয়ার, ড্রিম। আমরা হুম স্বপ্নে যেটা দেখি, আমরা স্বপ্নে বাস্তব করার চেষ্টা করি, রিয়েলিটি চেষ্টা করি, বাট আমাদের কিন্তু ইমাজিনেশন অনেক বড়। আইনস্টাইন, প্রবাবলি আইনস্টাইন, মাঝে মাঝে আইনস্টাইন ওয়ান অফ দ্য মোস্ট মিসকোটেড ব্যক্তি। বিভিন্ন মানুষের কোটেশন আইনস্টাইন নাম দিয়ে চালা দেওয়া হয়, সেই জন্য আমি নিশ্চিত বলতে পারতেছি না। প্রবাবলি আইনস্টাইন বলছিলেন যে ইমাজিনেশন বোধহয় ইন্টেলিজেন্স বা এগুলোর অনেক কিছুর থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এরকম। মানে পিওর ইমাজিনেশন, যেটা তুমি কোনো লজিক খুঁজে পাইতেছো না, জাস্ট ইমাজিন করতেছো, সেটা অনেক ইম্পর্টেন্ট। কারণ হুম হুম ইমাজিন না করলে অনেক সিস্টেমে নতুন ইনোভেশন আসে না। ইনোভেশনের প্রিরিকুইজিট হচ্ছে ইমাজিনেশন। আমাদের এই ইমাজিন করার জায়গাটা সবচেয়ে বেশি আমার মতে হয় যখন তুমি একটা গেম খেলো, যখন তোমাকে কোনো মার্ক দেওয়া হচ্ছে না। একটা ফুটবল খেলতে যাও, দেখবা কেমনে কেমনে জানি শট দিতেছো, কেমনে কেমনে ড্রিবলিং করতেছো। দেয়ার হুম ইজ নো টেক্সট বুক। যারা প্রফেশনাল প্লেয়ার তাদের জন্য টেক্সট বুক আছে, হুম ডাইনে হুম যাবা বামে যাবা, পাস দিবা, এই ফরমেশনে খেলবা, পিছনে ব্যাক পাস কখন দিবা কখন দিবা না, এগুলো হচ্ছে প্রফেশনাল প্লেয়ারদের জন্য। যখন তুমি অ্যাজ অ্যান অ্যামেচার জাস্ট ফুটবল খেলতে যাইতেছো বন্ধু বান্ধব নিয়ে, তখন তুমি কিন্তু নিজের মাথা খাটাইতেছো, তোমার কিন্তু কেউ বইলা দিতেছে না। হ্যাঁ, টিমমেটরা বলতেছে যে এদিকে পাস দাও ওদিকে পাস দাও। এই যে জিনিসটা বিল্ড আপ হইতেছে, এই যে প্যাটার্ন রিকগনিশন আসতেছে, এই যে আস্তে আস্তে টিম ওয়ার্ক করতেছো, এটা হয়তো একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থীকে তুমি 1 বছর বা 1 মাস ধরে অঙ্ক মুখস্থ করায়, অঙ্ক মানে গাদি গাদি ফর্মুলা সলভ করা করতে পারবে না। যেটা সে একটা দুইটা ফুটবল ম্যাচ খেলে কেমনে কেমনে জানি তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি, তারপরে হচ্ছে তোমার তার আহ, ধরো লজিক্যাল একটা পাথ বের করা, যে এইভাবে এইভাবে পাস দিলে এইভাবে এইভাবে অ্যাটাক করলে গোল হইতে পারে। হয়তো হুম গোল হবে না, হয়তো অপোনেন্ট ডিফেন্ড করে দিছে, কিন্তু সে আউট অফ নো হোয়ার অবজার্ভ করে করে অপোনেন্ট প্লেয়ার কিভাবে খেলতেছে এই প্যাটার্নটা রিকগনাইজ করে সে একটা সলিউশনের আইডিয়া বের করতেছে। হুম দ্যাটস হাউ রিসার্চ। রিসার্চের সময় কেউ বলে দিবে না যে এই ফর্মুলা অ্যাপ্লাই করো অ্যান্সার হয়ে যাবে। হুম দ্যাট ইজ নট রিসার্চ। রিসার্চের সময় প্রবলেম স্টেটমেন্ট লাগে। তার মানে এইটা যে শুধুমাত্র ক্লাস 1-2 লেভেলের জিনিস সেটা না। একজন যখন একটা গোল দেওয়ার চেষ্টা করতেছে ফুটবলে, এটা কাইন্ড অফ একটা রিসার্চ প্রবলেম। এবং এইটা কোচ, ফুটবলার, অ্যানালিস্ট টিম থাকে পিছনে, সবাই মিলে সলভ করার চেষ্টা করে। অ্যান্ড ইটস নট সলভড। চেজ ইজ নট সলভড। চেজ যদি সলভ হইতো, সাদা নিয়ে তুমি এমনি খেললে জিতে যাবা, কারো সাধ্য নাই। তুমি যত বড় ম্যাথমেটিশিয়ান হোক, ফিজিসিস্ট হোক, যত বড় সুপার কম্পিউটার তোমার থাকুক, কারো এখনো পর্যন্ত সাধ্য হয় নাই। বাট এভরিওয়ান ইজ ট্রাইং। দেখি চেস আর কত দূর সলভ করা যায়, কত পর্যন্ত দেখা যায়। কেউ কিন্তু বলতে পারে না যে সাদা নিয়ে খেললে চেস জিতবেই। দ্য টার্ম ইজ সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ আছে বিকজ ইউ আর অ্যাটাকিং। হুম ওকে, ধরো তুমি বোলিং করতেছো, তাহলে তোমার সার্টেন অ্যাডভান্টেজ থাকতে পারে। নতুন বলে ব্যাট করলে মাঝে মাঝে ঝামেলা হয়। মানে এটা হচ্ছে হিসাব, কমন সেন্স। আমরা এই কমন সেন্স গুলা নেই। কিন্তু দুই পার্টি যদি কমন সেন্স থাকে, দুই পার্টি যদি সেফ প্লে করে, তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজ থাকতেছে না। এন্ড দ্যাটস ওয়াই চেজে দুইজনে যদি সমানে সমানে খেলে দাবা খেলার সময়, এটা কিন্তু ড্র হয়ে যাবে। এটা কেউ ঠেকাইতে পারবে না। দাবা খেলা ড্র এমনিই হয়, হুম মানে কপাল করে ড্র হয়ে গেছে, এটা খুবই রেয়ার। বেশিরভাগ ড্রই আমার জানা মতে যেটা হয় যে দুইজনই সুন্দর করে জানে কি খেলতেছে, কোথায় পাস দিবে, কি করবে। অনেকটা ফুটবলের মতো, ফুটবলের সাথে চেজের অনেক মিল আছে। ফুটবলে আমরা মিডফিল্ডে খেলি না, যে মেসি মিডফিল্ডে অনেক ড্রিবল করে, অনেক পাস দেয়। মিডফিল্ডারটা কিন্তু বেশ হাইপ থাকে, স্ট্রাইকার তারপরে থাকে মিডফিল্ডাররা। এরাই গোলও দেয়, আবার চান্সও ক্রিয়েট করে। চেজে বলা হচ্ছে সেন্টার কন্ট্রোল করা। তুমি যদি সেন্টার কন্ট্রোল করতে পারো, তোমার পিস গুলো যদি সেন্টারে বেশি অ্যাটাক করতে পারে, ঘোড়া, হাতি, সৈন্য, মন্ত্রী, তাইলে তোমার অ্যাডভান্টেজ বেশি, কারণ তুমি ওখান থেকে অনেক দিকে অ্যাটাক করতে পারো। সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, কোথায় জায়গা বেশি, কোথায় তোমার ফ্লেক্সিবিলিটি বেশি, ফ্রিডম বেশি, নাম্বার অফ মুভমেন্ট বেশি। তাহলে এই জিনিসগুলোর কোনো কিছু কিন্তু কাউকে ম্যাথ শেখানোর জন্য করা হয় নাই। কিন্তু যে চেস খেলতেছে তার সার্টেন ম্যাথমেটিক্যাল বা প্যাটার্ন রিকগনিশন অ্যাবিলিটি আছে, এমন লেভেলেই আছে যে ওটা চাইলে ম্যাথমেটিক্স এর সাথে টু সামওয়ে কানেক্ট করা যায়।
আমাদের এডুকেশন সিস্টেমে এই লিঙ্কটা হচ্ছে মিসিং। মানে আমি জানি না, আমার সৌভাগ্য কখনো হয় নাই আমি আমার পুরা টেক্সট বইতে কোথাও আহ দাবা বোর্ডের একটা ছবি পর্যন্ত দেখি নাই। 12 ক্লাস পর্যন্ত পড়ছি, কোথাও দেখি নাই। ভার্সিটিতে দেখছি, সেটার কারণ হচ্ছে ইউনিভার্সিটিতে অনেক কোর্সের বইতে এগুলা থাকে, দেশের বাইরে বিদেশি বই পড়ানো হয়। যতদিন বাংলাদেশি বই পড়ছি, আমি বাংলা মিডিয়ামে পড়া মানুষ, এনসিটিভি কারিকুলামে পড়ছি, আমি জীবনেও দেখি নাই চেস বোর্ডের ছবি। এখন এটা নানান রকম কারণ থাকতে পারে, কিন্তু এমন না যে সাউথ এশিয়াতে অন্য কোনো দেশের এখানে নাই, আছে। উই হ্যাভ চেকড অ্যান্ড অ্যানালাইজড, অনেক দেশেই চেজের ছবি দেওয়া আছে, কারণ তারা বিভিন্ন দেশের বাইরে এবং দেশে জরিপ বলো বা ডিসকাশন বলো করে বুঝছে যে চেস যদি খেলা হয়, চেস খেলার আইডিয়া গুলো যদি হয়, কারোর গ্র্যান্ডমাস্টার হওয়ার দরকার নাই। জাস্ট বেসিক চেস গুটিগুলা যদি মুভ করতে সে শিখে, কয়টা ঘর আছে এগুলা যদি গুনতেও শিখে, তাহলে কিন্তু আমার কাউন্টিং এর একটা ট্রাই, একটা প্র্যাকটিস হয়ে গেল। অ্যান্ড ইন এ ফান ওয়ে। মানে বুঝতে দেওয়া যাবে না যে আসলে তোমার অঙ্ক শিখাইতেছি। ছোটদের একটু এই জিনিসটা নিয়ে কেয়ারফুল থাকতে হয়। ছোট যদি বলা হয় যে আজকে তোমাদের এই থিওরেম মুখস্থ করাবো, এই থিওরেম পড়াবো, এটা বুঝবা, কালকে পড়ে আসবা, এই পেজ থেকে এই পেজ পড়ে আসবা, যেটা আমাদের ট্র্যাডিশনাল স্টাইল, আমরা কিন্তু এটা সবাই ইউজ করি। এই যে আগামীকাল পিথাগোরাস উপপাদ্য। ছুটি আছে, 7 দিনের ছুটি পাইছো, যাও 200 পেজ পড়ে আসো, হোম উম, ট্যাক্স হয়ে গেল। 7 দিনের ছুটিতে কেউ বলে না যে যাও ক্রিকেট খেলে আসো, কয় রান করছো আয়সা বলবা, ওটাও কিন্তু কাউন্টিং। বলে কয় রান করছো, কোন ওভারে কি ছিল, কাউরে যদি লিখে আনতে বলে ছুটির পরে, বাচ্চারা দেখবা মজা করে লিখে আনতেছে। কারণ আমার মনে আছে যে যখন আমরা শীতকালের ছুটি শেষ করতাম বা গ্রীষ্মকালের ছুটি শেষ করতাম, কোনো কোনো শিক্ষক আমাদেরকে দাঁড় করায় জিজ্ঞেস করতো যে কই কই গেছিলা, ঘুরতে গেছিলা, কোথায় পিকনিকে গেছিলা, বাবা মার সাথে ঘুরতে গেছিলা, ট্যুর দিছিলা, কি কি খাইলা। গড় গড় করে সবাই কিন্তু বলা শুরু করে। একজন দুজন একটু হেজিটেট করলেও পরে অন্যদের দেখা দেখে সেও বলে যে আমিও তো গেছিলাম, ও বলতেছে আমি বলবো না। তার মানে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয়, কে কত ডিটেলসে বলতে। তো এটা চাইলেই অ্যাচিভ করা যায়, এটা কোনো ব্যাপারই না। এটা সারা দুনিয়াতেই ইউজ করা হয় বিভিন্ন লেভেলে, সোশ্যাল কালচারাল অ্যাসপেক্ট গুলা মেনটেন করেই করা হয়। এবং আমাদের দেশের টিচাররা কেন, সব দেশের টিচাররা এটা বুঝে। তাদেরকে জাস্ট একটা সাজেশন দিলেই হয় যে ক্লাস যেদিন শুরু হইতেছে সেদিন আপনারা থিওরেম না পড়ায়, সেদিন আপনারা একটা সপ্তাহ একটু হচ্ছে ওদেরকে নিয়ে খেলাধুলা বা এগুলা করেন। তখন দেখা যাবে ওরা যেই স্পিডে পড়ে পড়াশোনা করতেছে বা জিনিসগুলো কানেক্ট করতে পারতেছে ধরায় দিলে, আর ভয়টা থাকবে না। কারণ আমাদের বড় শত্রু হচ্ছে ম্যাথ অ্যাংজাইটি। yeah. ম্যাথ অ্যাংজাইটি বা ম্যাথ ফিয়ার বলে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। আমাদের পোলাপাইনের বা বাচ্চা কাচ্চারা যারা পড়াশোনা করে বা অলিম্পিয়াডে যায়, এদের কারোর ট্যালেন্টের কোনো অভাব নাই। আমি যদিও হার্ডওয়ার্ক ব্যাপারটাকে বেশি ফোকাস করি, আমি ট্যালেন্টের ব্যাপারটা জানি না আর কি। নিউটনের মতো আর কি, নিউটন নিজে বলছিল, নো ডাউট আমরা তাকে ট্যালেন্টেডই বলি, নিউটন বলছে যে সে অনেক হার্ডওয়ার্ক করছে আর কি। তো টু সাম এক্সটেন্ট আমি বিলিভ করি যে একটা লেভেল পর্যন্ত হার্ডওয়ার্ক না করলে শুধু ট্যালেন্ট দিয়ে কুলায় না। True. ট্যালেন্ট থাকলেও এটা করতে হয়, ধরো মেসি রোনালদো, ওদেরও কিন্তু প্র্যাকটিস করতে হয়, বেসিক পাসিং দৌড়াদৌড়ি এগুলা করতে Intensively. হয়, ইন্টেন্সিভ প্র্যাকটিস করতে হয়, শুধু প্র্যাকটিস না। তা এমন না যে ওরা সুপারস্টার হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ টাপ জিতে ফেলছে, এক একজন ব্যালন ডিওর জিতছে, অস্থির সব গোল দিছে, ওই গোলটা যদি আবার ওকে দিতে বলা হয়, তার জন্য ওকে প্র্যাকটিস করতে হবে। নাইলে ওই গোল সে দিতে পারবে না, একই গোল মিস করবে যেটা দিয়ে আমাদের হাততালি কুড়াইছিল। এন্ড মানে গেম, প্রফেশনাল স্পোর্টস তো এটা আনফরগিভিং, ইউনো। তো ওইটা আমাদের ওই প্র্যাকটিস গুলো আস্তে 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 সব লেভেলেই করাইতে হয়, নাহলে ম্যাথ অ্যাংজাইটি সবার মধ্যেই আসে। ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যেও ম্যাথ অ্যাংজাইটি আসতে পারে। আমরা যখন ভর্তি হয়েছি ইউনিভার্সিটিতে, আমাদের মধ্যেও আসছিল। আমরা ম্যাথ অলিম্পিয়াড করছি ঠিক আছে, কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের প্রবলেম সলভ করা আর ইউনিভার্সিটির একটা কোর্সের প্রবলেম সলভ করা সব সময় সেম না, এটা আলাদা। কারণ এক একটা স্ট্রাকচার এক এক রকম। এন্ড এটা আমি কোনোটাকে ছোট করতেছি না, দুইটা হচ্ছে ডিফারেন্ট। এমন এক্সাম্পল আছে আমরা নিজেরা পাইছি, আমি নাম মেনশন করব না, যে একাডেমিক্যালি সে ম্যাথমেটিক্সেই পড়তেছে, ম্যাথমেটিক্সে আমারই হয়তো কোনো একজন কলিগ, সে খুব সুন্দর করে আমাকে বলছে যে আহ, দাদা বা ভাইয়া, ম্যাথ অলিম্পিয়াডের এই প্রবলেমটা সলভ করতে গেলে তো পারলাম না। সে কিন্তু খুবই ব্রিলিয়ান্ট এবং তার ম্যাথমেটিক্সের অ্যাডভান্স থিওরিতে অনেক নলেজ আছে, অনেক অ্যাপ্লিকেবল নলেজ আছে। বাট এক্স্যাক্টলি সে ম্যাথ অলিম্পিয়াডের যে প্রবলেমটা পিক করছে, বাকিগুলো সে আসলে পারছে, বাকিগুলো ইজিলি পারছে, কারণ ওইগুলো ম্যাচ করে গেছে একাডেমিক লার্নিং এর সাথে। যেটা সে পিক করছে এবং পারে নাই, এটা হচ্ছে এলিমেন্টারি প্রবলেম।
মানে এটার জন্য কোনো থিওরেম জানা লাগতেছে না, এটার জন্য বেসিক কমন সেন্স ইউজ করা লাগতেছে। সো তার একাডেমিক ট্রেনিং তাকে ওই জায়গাটায় বারবার আটকাইতেছে, সে ওই সার্কেলের বাইরে যেতে পারতেছে না। অথচ যখন তাকে আমি একটা হিন্টস দিলাম যে ফরগেট এভরি থিওরেম, এই টাইপের কোনো থিওরেম আছে এটা ভুলা যাও, জাস্ট প্লে লাইক এ 2 ইয়ার ওল্ড, 5 মিনিটে সলভ করে ফেলছে। তার মানে ইট ডাজেন্ট মিন যে একজন ম্যাথমেটিক্সে হয়তো গ্রাজুয়েট করছে, ম্যাথমেটিক্সের টিচার, সে অলিম্পিয়াডের প্রবলেম পারবে না, এইটা বলাটা খুব খারাপ। এটা বললেও খুবই সমস্যা আছে। হুম সে না পারতে পারে কারণ সে ওইটাতে ট্রেনিং না, এক্সপোজ না। এখন তুমি মেসিকে নিয়ে ক্রিকেট খেলতে লাগাই দাও, তাইলে তার মানে কি? মানে সে কি ক্রিকেট খেলতে পারবে? তুমি মেসিকে নিয়ে ফুটবল খেলতে লাগাই দাও, সে ফুটবল খেলতে পারবে। বলতে পারো যে গেম তো ডিফারেন্ট, দুইটা আলাদা গেম। এবার তাহলে চিন্তা করে দেখো চেজের ক্ষেত্রে আসি, কেন ব্যাপারটা এত ইজি। চেজে অনেক রকম ভেরিয়েশন আছে। একটা ভেরিয়েশন হচ্ছে টাইমের ভেরিয়েশন, মানে একটা লং টাইম গেম, একটা হচ্ছে শর্ট টাইম গেম। দুইজনই চেস প্লেয়ার, দুইজন চেস প্লেয়ার সবাই যে লং টাইম গেমে ভালো করলে শর্ট টাইম গেমে ভালো করবে তার কিন্তু গ্যারান্টি নেই। অনেকের মাথার টাইম প্রেসারে ভালো কাজ করে। এখন এটা তো কিছু করার নাই, গেম সেম, গুটি সেম, রুল সেম, এখানেও চেকমেট করে ওইখানেও চেকমেট করে। ইয়েট তোমার লং টাইম গেমের থেকে শর্ট টাইম গেমে এরকম অবস্থা হইতে পারে। সে ফর ক্রিকেট, ক্রিকেট আরো ইজিয়ার। টেস্ট ক্রিকেটে একজন ভালো করতেছে, সে কি টি-20-তে ভালো করবে গ্যারান্টি আছে? অনেক সময় হুম তো টিমেই রাখে না, রাইট? হুম এই ব্যাপারগুলো একই গেম হইলেও গেম চেঞ্জ করার দরকার নাই, মেসির ক্রিকেট খেলানোর দরকার নাই, বা সচিন টেন্ডুলকারকে ফুটবল খেলতে দেওয়ার দরকার নাই। তারা পারবে, যেহেতু স্পোর্টসম্যান তারা পারবে। হয়তো টপ লেভেলে পারফর্ম করবে না, কিন্তু তারা কিন্তু করতে পারবে। কিন্তু যদি সেম গেমের মধ্যেও ফরম্যাট চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সমস্যা হইতে পারে। তো অলিম্পিয়াড প্রবলেম আর তোমার একাডেমিক ম্যাথমেটিক্যাল রিসার্চ, এই দুটার মধ্যে ডিফারেন্স, কম্পারিজনটা অনেকটা এরকম যে ফরম্যাট একটু আলাদা। বাট অনেক ক্ষেত্রে যেটা হয় যে ম্যাথ অলিম্পিয়াড যারা পার্সিউ করছে, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড বলো, ইনফরমেটিক্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং অলিম্পিয়াড এগুলা, বা সায়েন্স অলিম্পিয়াড এগুলা যারা করতেছে, আমি মোটা দাগে সব অলিম্পিয়াড নিয়ে বললাম, তাদের একটা ব্যাপারে মোটামুটি 100% না হইলেও মোটামুটি বেশ ভালো একটা স্কিল আছে। ওরা আননোন প্রবলেমকে অ্যাটাক করতে পারে, ভয় পায় না। কারণ ওদের মোস্ট প্রবলেমই আননোন থাকে, মানে জানেই না যে কোন সিচুয়েশন থেকে কোশ্চেন আসবে। হয়তো কোশ্চেনের মধ্যে লিখে রাখছে যে একটা এলিয়েন মহাকাশে গেছে, এবার এই কাজ কাম করতেছে, হিসাব করে বের করো এলিয়েনের হাতে আঙুল কয়টা, কিছু কন্ডিশন দিছে বলছে বের করো। তাহলে এটা তো কোনো মানে রিয়েল লাইফ সিচুয়েশনও না। তার মানে রিয়েল লাইফ ছাড়াও তাদেরকে ড্রিমি সিচুয়েশন বা আনরিয়েলিস্টিক সিচুয়েশনেও প্রিপেয়ার করা হয়, যেটা আমাদের ইভেন ম্যাথ গ্রাজুয়েটসরাও রেডি না। আমরা থিওরেম মুখস্থ করছি, তাই না? আমরা যখন ম্যাথ কোর্স করছি অনেকগুলা বুঝছি অনেকগুলা বুঝি নাই। আমরা হুম ইঞ্জিনিয়ারিং এ করছি, এটা বাংলাদেশে পিওর ম্যাথমেটিক্সে হয়, এটা বাংলাদেশে ফিজিক্সেও হয়। তুমি দেখবা যে একজন ফিজিক্সে, মানে সে পিএইচডি করে আসতেছে বা পিএইচডি হুম করে আসছে, কিন্তু সে আহ ধরো 9-10 এর ক্লাসে তুমি যদি তারা পাঠায় দাও, সবাই ওটা বুঝাও বলতে পারবে না। হুম তো এক্ষেত্রে কিন্তু অনেক ডিবেট আছে, সবাই এটা এগ্রি করে না যে আমার হাই লেভেলের রিসার্চ কেন হচ্ছে আমার ক্লাস 9-এর বাচ্চারা বুঝাইতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে এগেইন আমি ফাইনম্যানকে কোট করে দিব যে তুমি যে কাজ করতেছো এটা, যারা এটা জানে না তাদেরকে ভালো করে বোঝাইতে না পারো, তাহলে তুমি এখনো এই কাজের মধ্যে ঠিকভাবে ওন করো নাই, ঠিকভাবে ঢুকো নাই, তুমি রেজাল্ট প্রডিউস করতে। মানে আমি আমার ভাষায় বললাম, ফাইনম্যান আর ওর চাচা চাচা ভাবে বলছিল আর কি। তো আমি এতটা বললাম না, যেহেতু আমার জ্ঞানের লেভেল ফাইনম্যানের মতো না, এই জন্য আমি এত বেশি অপমান করলাম না। কিন্তু ব্যাপারটা এরকম, আমি যদি যে কাজটা করতেছি সেটা বোঝানোর চেষ্টা অ্যাটলিস্ট না করতে পারি, তো অ্যাজ এ টিচার ওইটা আমার ফেইলার। আমি ওই টপিক্সে যতই জানি, আমার ফেইলার যে আমি ওইটা কনভে করতে পারি নাই, ঠিকভাবে পারি নাই, আরো হয়তো ভালো হইতে পারতো। তো এটা আমি এইভাবে দেখি যে টিচিং সাইকোলজির জায়গা থেকে বা প্যাডাগজির জায়গা থেকে এই কথাটা আসবেই। প্যাডাগজিক্যালি একজন টিচারের কাজ আমি মনে করি না যে সে কত দূর জানে, কত কমপ্লিকেটেড ওয়েতে সলভ করতে পারে সেইটা ক্লাসে শো করা। টিচারের মানে আমার সাজেশন থাকবে, আমার অপিনিয়ন থাকে হচ্ছে যে কত ইজিলি আমি দেখাইতে পারি, কত ডিফারেন্ট ওয়েতে আমি চিন্তা করাইতে এনকারেজ করতে পারি স্টুডেন্টদের। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হুম ক্লাস এইটার জন্য। ক্লাস শুধু লেকচার লিখে যাওয়ার জন্য না। মানে ওইটা পিডিএফ এ আছে, ওইটা বইতে হুম আছে, তো বইয়ের জিনিস আমি লাইন বাই লাইন পড়াইতে পারি, ঠিক আছে, এটা রিডিং ক্লাস না। মানে আই উইল বিং স্ট্রিক্ট, আই এম বিং স্ট্রিক্ট। মানে আমার থেকে একটা এআই ভালো রিডিং পড়াইতে পারবে, তাই না? এটা চ্যাট জিপিটি কে দিয়ে দাও,
ম্যাথ টেক্সট বইকে, যে কোনো টেক্সট বুক যত কঠিন হোক না কেন, এক্সপ্লেন করতে বলো, সে এক্সপ্লেনও করবে, সে বোঝাই দিবে। তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ টিচিং? এই কোশ্চেন কিন্তু আসছে, আমাদের মধ্যে আসে, আমাদের হুম। সিনিয়রদের মধ্যে আসে, আমার কলিগদের মধ্যে আমরা ডিসকাস করি, সারা দুনিয়াতে ডিসকাশন হয়। এআই কি তাহলে চাকরি খেয়ে ফেলবে? চাকরিটাকে তাহলে টিচারদেরই আগে খেয়ে ফেলবে? ব্যাপারটা কি এরকম? টিচার কিন্তু লিখে দিতেছে, ক্লাস নোট হাতে লিখলে বানায় দিতেছে, তাইলে টিচাররা আসলে করবে কি? লেকচার বানাবে না, হাতে লিখে কোনো কিছুই করবে না, এক্সপ্লেন করবে না। এটাতে আমরা বরং এআই এর আমি সুবিধা বলবো, মানে যদি কোনো টিচার এটা বুঝতে পারে, থ্রেটেন ফিল করে যে এআই তো আসতেছে, আমার তো চাকরি বাকরি চলে যাবে, এরকম একটা অবস্থা, এটা ফিল করলে আমি তাকে সাধুবাদ জানাবো। ভাই, সে অ্যাটলিস্ট চিন্তা করছে যে আমার ক্লাসে নতুন কিছু করতে হবে। এইটাই টিচারের রন অফ দা কাজ, আপডেটেড থাকা, সারা দুনিয়াতে টিচিং নিয়ে কি হচ্ছে, নট অনলি সাবজেক্ট। সাবজেক্ট এক্সপার্ট আমাদের দেশে অনেক আছে, আমাদের দেশে মানে ওই মেলবন্ধনটা খুবই কম। যে সাবজেক্ট এক্সপার্ট তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন আছে, আমরা লাকি যে কয়েকজন আছে, যে তারা হুম। কিন্তু ওরকম হাই লেভেলের রিসার্চও করতেছে, আবার পপুলার ম্যাথ, পপুলার সায়েন্স এগুলো নিয়েও কাজ করতেছে। সবাইরই করতে হবে এটা আমি বলতেছি না, কিন্তু যারা করতেছে আই স্যালুট দেম। এটা মোটেও ইজি টাস্ক না। যেমন তুমি হয়তো কয়েকজনের কথা বলতে পারবো আমি। একটা তো গণিত অলিম্পিয়াড যেহেতু বললা, তো গণিত অলিম্পিয়াডের স্যারদের কথা সবার আগে আসবে, কায়কোবাদ স্যার, জাফর ইকবাল স্যার, মুনির হাসান স্যাররা আছে। আর ওদিকে আমি ফিজিক্স অলিম্পিয়াড থেকে মেনশন করব স্পেশালি আরশাদ মোমেন স্যারকে। ডক্টর সৌভাগ্য হয়েছিল যে ওনার একটা পাবলিক স্পিচ শোনার আর কি। এর আগে যে কথাবার্তা হয়েছে ওইটা হচ্ছে ফিজিক্স অলিম্পিয়াডের সাথে কোনো এক সময় কোনো একটা ক্যাম্পে হয়তো গেছিলাম, কোনো হুম। একটা অংশে, বা বিডিজেএস এর কোনো একটা অংশে হয়তো গেছিলাম, স্যারও আসছিল যতদূর আমার মনে পড়ে। বা গণিত অলিম্পিয়াডে স্যার আসছিলেন, সেইখানে কথাবার্তা হয়েছে, একাডেমিক কথাবার্তা বা কিভাবে কি করা যায় এটা কথাবার্তা। বাট আমি রিসেন্টলি হচ্ছে বিজ্ঞান চিন্তার একটা বিজ্ঞান উৎসব ছিল, প্রবাবলি বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসব। তো ওইখানে হচ্ছে স্যার একটা স্পিচ দিল, আরো অনেকেই ছিল। ফারসিন মান্নান মোহাম্মদ স্যার আমার সরাসরি শিক্ষক, উনিও ছিলেন, উনি বিজ্ঞান চিন্তার উপদেষ্টাদের একজন। তো উনিও হচ্ছে ওই যে প্রবাবলি মহাবিশ্বে কোথায় কোথায় এক্সো প্ল্যানেট আছে এই সব কিছু নিয়ে উনি সুন্দর একটা টক দিয়েছিলেন। আমি আসাদুজ্জামান স্যারকে দেখলাম যে উনি শুধু ছোট একটা লেকচার দিয়ে বুঝাইলেন ব্যাপারটা না, জাস্ট হ্যান্ড রিটেন কিছু জিনিস, ছবি টবি এগুলো উনি দেখাইলেন। দ্য সেন্স অফ হিউমার, এইটা আনবিলিভেবল। কিন্তু উনি কথা বলছেন কিন্তু খুবই হাই লেভেলের জিনিস দিয়ে, আর ওটাকে ডাম ডাউন করা, আমরা যে ওয়ার্ডটা বলি ডাম ডাউন করা, এই হুম। ওয়ার্ডটা শুনলে মানুষজন মাঝে মাঝে হচ্ছে মন খারাপ করে, যে আমি কি তাইলে ডাম? তো এটা আমি মাঝে মাঝে আমার স্টুডেন্টদের বলি, লার্ন হাউ টু থিঙ্ক ইউর সেলফ ডাম। যতক্ষণ না তুমি নিজেকে ডাম ভাবতে পারবা, ততক্ষণ তুমি গুগলে সার্চ দিতে পারবা না, যে বা চ্যাট জিপিটি বলতে পারবা না এক্সপ্লেইন লাইক আই এম ডাম। একবার জাস্ট এই ম্যাজিক ওয়ার্ডটা গুগলে লিখে দেখবা, যে কোনো টপিকস পাশে লিখবা এক্সপ্লেইন লাইক এ ডাম্প, এক্সপ্লেইন টু এ ডাম্প। এইরকম জিনিস যখনই করবা, মানে এই ক্ষেত্রে ডাম্প মানে লিটল মিনিং অনেক কিছু আছে। আমি টু বি মানে ফর ক্লারিফিকেশন, এই ক্ষেত্রে ডাম্প মানে হচ্ছে বেসিক্যালি জাস্ট আমি কিছুই জানি না, আই হ্যাভ জিরো নলেজ লেভেল। তো এটা বলা বেশি সেভ আর কি। ডাম যেহেতু ইংলিশ ওয়ার্ড, ইট ক্যান হ্যাভ মেনি মিনিং, আমি ওই দিকে যাইতেছি না। পপুলার মিনিং আর কি, যেটা যে জিরো নলেজ লেভেল। তো জিরো লেভেল অফ থিঙ্কিং থেকে, জিরো লেভেল অফ নলেজ থেকে, একটা টার্ম আছে জিরো নলেজ প্রুফ, এরকম একটা টার্মও আছে। তো ওই রকম একটা জিনিস আমি জানতে চাইতেছি, যে এইরকম একটা ভাবে আমাকে এক্সপ্লেইন করো, মানে কোয়ান্টাম মেকানিক্স, বাট এক্সপ্লেইন লাইক এ ডাম, লাইক এ ডামি, এক্সপ্লেইন টু এ বিগিনার। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইটা যতক্ষণ আমি সার্চ দিতে শিখতে না পারবো, ততক্ষণ আমার কাছে এরকম রিসোর্স আসবে না যেটাতে আমাকে ফান্ডামেন্টাল লার্নিং কে কোশ্চেন করতেছে। সো যারা হাই লেভেল রিসার্চ করে, আই নো টু সাম এক্সটেন্ট যে ঝামেলা থাকতে পারে, কিন্তু তারা এই ফান্ডামেন্টাল ক্লিয়ার করেই আগায়। হুম। ফান্ডামেন্টাল কোশ্চেন ক্লিয়ার না করে কেউ হাই লেভেল রিসার্চে ঢুকে না, রেজাল্ট প্রডিউস আন্দাজে করা যায় না। রিসার্চ যদিও আমরা ইজি বলার চেষ্টা করি, রিসার্চে সমস্যা নাই, বাচ্চারাও রিসার্চ করতে পারে, কিন্তু রিসার্চে নতুন জিনিস প্রডিউস করা ইটস নট ইজি, ইউ নো। ইউ ক্যান শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ইফ আই এম রং। যে নতুন জিনিস জেনারেট করা এতটা ইজি না, ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন লাগা থাকতে হয়। তো এরকম ওপেন এন্ডেড প্রবলেম বা বিভিন্ন খেলাধুলার মধ্যে প্রবলেম ছুড়ে দেওয়া, যেটা আসলে ডিরেক্ট সলিউশন নাই, এইগুলো আসলে ওই ডিসিপ্লিনটা শেখায়। যে আমি গোল করতে পারতেছি না, আর একটু চেষ্টা করে দেখি। আমার সামনে কোনো টেক্সট বুক নাই, দেয়ার ইজ নো প্লে বুক যে এইভাবে শট দিলে গোল হবে। তাহলে ইমিডিয়েটলি দুনিয়ার সব কোচ ওই প্লে বুক ফলো করতো, হুম। যে এভাবে খেলবো, এভাবে খেললে গোল হবে। এবং
প্লেবুক তো তোমার একার কাছে নাই, প্লেবুক তো অপোনেন্ট টিমের কাছেও আছে, ও তো গোল দেওয়ার চেষ্টা করবে। তার মানে তখন কিন্তু ইভলভ হবে, নতুন নলেজ ক্রিয়েট হবে। যেভাবে আমরা ডিবেট করি, একাডেমিক ডিবেট করি, একাডেমিক ডিবেট কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের ছোটবেলা থেকে শেখানো দরকার। আমরা ডিবেট করতে পারিও না, বুঝিও না, জানিও না, আনলেস কেউ ডিবেট সার্কিটে যায়, অফিসিয়ালি ডিবেট করে। এর বাইরে আমি কিন্তু কখনো ডিবেট করি নাই, সো আমি কিন্তু জানি না যে ডিবেট করার জন্য কিভাবে মোশন সেট করতে হয়, একজনের কথা শুই না তারপরে আরেকজনের কথা বলতে হয়, একজনের কথাকে রেসপেক্ট করা লাগে, রেসপেক্টফুলি ডিসএগ্রি করা যায়। এগুলো কিন্তু অফিসিয়ালি আমাকে কখনো কেউ শিখায় নাই, কোনো ক্লাসে আমি কোনোদিন করি নাই, রাইট? সো আমার এগুলোতে ল্যাকিং থাকাই খুবই স্বাভাবিক, আমি তো ট্রেন্ড না ডিবেটিং এর ব্যাপারে। তো এই একাডেমিক ডিবেট গুলা, ম্যাথমেটিক্যাল ডিবেট বলো, সাইন্টিফিক ডিবেট বলো, এই ডিবেট গুলা টয় মডেল আকারে ছোট ছোট স্টাইলে এইগুলা আমাদের কারিকুলামের মধ্যে রাখা উচিত, একেবারে অ্যাক্টিভিটি হিসেবে রাখা উচিত। তাইলে যেটা হবে, এটা একটা ফার রিচিং এফেক্ট আছে। ইটস নট অনলি ম্যাথমেটিক্স। ইয়ং মাইন্ড বলো, ইয়ং মাইন্ডই তো আস্তে আস্তে বড় হয়, তাই না? ইয়ং মাইন্ডই তো অ্যাডাল্ট হয়। হুম হুম। আমরা তো মানে এমন কোনো সিস্টেম নাই যে ছোট বাচ্চা ছিল, একটা তুড়ি দিলাম বড় হয়ে গেল, 40 বছর বয়স তো হয়ে গেল, তারপরে তারা দেশ চালাইলো, নো। ওই ছোট বাচ্চাই দেশ চালাবে। আজকের শিশুই ভবিষ্যতের কর্ণধার। তাহলে আজকের শিশুকে যদি আমি রেসপেক্টফুলি একজনের কথা শোনাইতে প্র্যাকটিস করতে না পারি, মানে সে আরেকজনের কথা যা শুনবে, মাইর ধর দিয়ে বসবে না, এইটুকু যদি আমি তাকে প্র্যাকটিস করাইতে না পারি, তাহলে দেশে তো তুল কালাম বাঁধবেই। আমাদের অনেক বড় সমস্যা হচ্ছে পলিটিক্যাল আনস্টেবিলিটি, রাইট? তো পলিটিক্যাল আনস্টেবিলিটি কিভাবে করে মানুষ? পলিটিক্যাল বিং, ফাইন, ঠিক আছে। পলিটিক্স তো মানুষই করে, তাই না? অন্য প্রাণী যেগুলা তারা যে পলিটিক্স করে সেগুলো তো আলাদা হিসাব। যেমন কুকুর কিন্তু টেরিটরি মার্ক করে, যে এই এলাকার কুকুর যারা আছে ওরা এই এলাকার খাবার দাবার পায়, এই এলাকার মানুষের আদর্শ ভাগ পায়। অন্য এলাকার কুকুর আসলে কিন্তু ওরা চেতে যায় যে আমার খাবারে ভাগ বসাই। তো মানুষও ওয়ান কাইন্ড অফ এনিম্যাল, তো মানুষও এরকম করে। কিন্তু মানুষ যেহেতু বুদ্ধিটা একটু বেশি, সবচেয়ে বেশি বলা যায় যে যে বুদ্ধি অ্যাপ্লাই করে, মানুষ আরো ডেঞ্জারাস লেভেলে এই কাজটা করতে পারে। ওইটারে আমরা রাজনীতি বলি। কাইন্ড অফ ঘটনাটা কিন্তু তাই। প্রভাব বিস্তার করার চেষ্টা এইগুলাতে। এই ক্ষেত্রে আমরা খুবই ব্রুটাল, খুবই ডেঞ্জারাস। তা যদি আমাকে অ্যাটলিস্ট সবই করলাম, কিন্তু আমি যদি সেটা মোটামুটি একটা সিভিলাইজড ওয়েতে করার ট্রেনিং ছোটবেলা থেকে না পাই, তাইলে ওইটা আসলে আশা ভরসা নাই। মানে আমরা হয়তো 100-200 জন, ইভেন ম্যাথমেটিক্সে নোবেলও পেয়ে যেতে পারে। ম্যাথমেটিক্সে তো নোবেল নাই, ম্যাথমেটিক্সে অ্যাবেল প্রাইজ ফিল্ড মেডেল আছে। এগুলো পেয়ে যেতে পারি আমরা, এগুলা পাওয়ার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। আমার সারা বাংলাদেশ থেকে 10 জন মানুষকে বেছে নাও যারা প্রমিনেন্ট, ওই 10 জনকে গভর্নমেন্টের টাকায় তুমি রিসার্চ করাও, সারা দুনিয়ার সব টপ ক্লাস লেকচারার, টপ ক্লাস যারা ম্যাথমেটিশিয়ান আছে তাদের সাথে কাজ করানোর ব্যবস্থা করো, তুমি ওইখান থেকে একটা অ্যাবেল প্রাইজ হয়তো পাইলেও পেয়ে যেতে পারো। ভালোই চান্স আছে, খারাপ না। কারণ যারা অ্যাবেল প্রাইজ পাইছে তারা তো মানুষ, বাংলাদেশের মানুষ কম কিসে, তাই না? হ্যাঁ, তো নোবেল প্রাইজ তো বাংলাদেশে আছে, তাই না? তো তারা কিন্তু কাজ করতেছে, তুমি ওই পরিবেশ দাও, বাংলাদেশে ওরা কাজ করতে পারবে। বাট সেটা দিয়ে তুমি দেশের 12টা বাজানো ঠেকাইতে পারবো না। আমরা নিজের দেশের 12টা বাজাইতে খুবই ওস্তাদ। হুম হুম। 2টা মানুষ নোবেল প্রাইজ পাইলো, তার পাশে 100টা মানুষ হচ্ছে মারামারি কাটাকাটি করতেছে এই জমিকার ওই জমিকার এটা নিয়ে। ও নোবেল প্রাইজ দিয়ে কি করবে? চিন্তা করে দেখো। তো ম্যাথ অলিম্পিয়াডে আমরা যেটা ট্রাই করি, আমরা পারছি কিনা সেটা বলতে পারবো না, কারণ এটা আপ টু বাংলাদেশ, বাংলাদেশের লোকজন যতটুকু পারা যায়, কারণ আমাদের যতটুকু সীমিত সামর্থ্য আছে। কায়কোবাদ স্যার, জাফর ইকবাল স্যার ওইখানে ট্রাই করছিলেন। আমরা কিন্তু অ্যাজ ফার অ্যাজ আই নো, অন্তত 2024 সালের ডাটা অনুসারে, 24 সাল পর্যন্ত আমরা একমাত্র দেশ যারা হচ্ছে ক্লাস 3 থেকে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশনের অংশ হিসেবে বাছাই করে ম্যাথ অলিম্পিয়াডে। বাহ। কোনো দেশ থেকে বাছাই করে না। কারণ ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন, এটা টু বি অনেস্ট, ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন আনসিন কোশ্চেন থাকে, কখনো আগে অ্যাপিয়ার করে না এরকম কোশ্চেন থাকে। এবং সেটা ম্যাথ অলিম্পিয়াডের রিজিওনাল বাছাই এই লেভেলের কোশ্চেন থেকেও অনেক 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 হার্ড থাকে। আমাদের বাচ্চারা তাও সলভ করে, কারণ ওরা স্পেশালি ট্রেইনড হয় ওই পাথে। কিন্তু ওই পথে ট্রেন না হলে, ইভেন আমাদের দেশের আমরা যারা মনে করো ম্যাথমেটিক্স পড়াই, আমরা ম্যাথমেটিক্সের টিচার যারা, আমাদেরকে অনেক ওই প্রবলেম ধরায় দিলে আমরা ওই টাইমে পারবো না। 2-3 দিন দিলে হয়তো পারবো, কিন্তু ওই যে 4.5 ঘন্টায় ওদের পরীক্ষা নেয়, 3টা 4টা প্রবলেম করতে দেয় 2 দিনে, এই টাইমে আমরাও পারবো না, কারণ আমরা ওইভাবে ট্রেন্ড না। ওকে, আমি ইন জেনারেল মোটামুটি বলতেছি, কেউ কেউ পারবে যারা হয়তো ম্যাথ অলিম্পিয়াডও করছে বা প্রবলেম সলভিং এ এক্সপোজড, তাদের ম্যাথমেটিক্যাল বেস অনেক সাউন্ড, যেটা একাডেমিক কারণে না, মানে কোর্সে নাম্বার পাওয়ার জন্য তার সাউন্ড হয় নাই, সে আউট অফ ইন্টারেস্ট ম্যাথমেটিক্স এত এনজয় করে
সে কোর্সে নাম্বার পাওয়ার পাশাপাশি ওইটার ভিতরে ঢুকছে, যেটা নেসেসারি না। একটা কোর্সে এ প্লাস পাওয়ার জন্য আমাদের এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটি বলো, স্কুল কলেজ বলো, এখনো এত ম্যাচিউর, এত টপ নচ হয় নাই যে তোমার পুরা জিনিসটা কনসেপচুয়ালি তুমি না বুঝলে, পুরা জিনিসটা ভালোভাবে পারসিভ করতে না পারলে, ইনস এন্ড আউট না জানলে তুমি নাম্বার পাবা না। আমাদের অ্যাসেসমেন্ট সিস্টেম যথেষ্ট আপডেটেড না অন্য অনেক দেশের তুলনায়। চাইলেই এখানে হচ্ছে তুমি ফুল মার্ক না হলে 80% মার্ক পেয়ে প্লাস পেয়ে যেতে পারো, তোমার রেজাল্ট তো ভালোই হবে, এটাতে কোনো সমস্যা যা আসতেছে না। ঠিক আছে, তো ওই জন্য সবাই ওইখানে আইএমওর প্রবলেম সলভ করতে পারবে না। মানে আমরা টেস্ট করে দেখছি, ট্রায়াল করে দেখছি, যে আইএমও না বলে ট্রায়াল করে দেখছি। আইএমও বললে অনেকে ভয় পায়, দেখবে ট্রাই করবে না। সেই জন্য আমরা ওইটাও করছি, বায়াস। কারণ আমি ওই যে বললাম আমার এক্সপিরিয়েন্স আছে, আমার একজন কলিগ ম্যাথমেটিক্স এর গ্রাজুয়েট, সে সে পারতেছিল না একটা প্রবলেম, জাস্ট তাকে বলা হইলো যে থিওরেম টিওরেম অ্যাপ্লাই করো না, নিজের মতো ট্রাই করো। সে দেখি একদিনের মাথায় সুন্দর সলিউশন নিয়ে চলে আসছে, অফিসিয়াল সলিউশন করে ফেলছে আইএমওর। অথচ সে কিন্তু আইএমও পার্টিসিপেটই করে নাই। তার মানে পারে, বিভিন্ন পরিবেশ দিলে পারে। আর ওই ম্যাথ অ্যাংজাইটি যেটা বললাম, এটা হচ্ছে ইন দা টপ লেভেল। বাংলাদেশের ম্যাথমেটিক্স এর টিচার, তারও ম্যাথ অ্যাংজাইটি আছে। যে আইএমও যায় নাই তারা আইএমওর নাম বললে দেখবা প্রথমে সে ট্রাই করবে না। এটা হচ্ছে আমাদের কালেকটিভলি, জাতিগত ভাবে আমাদের মাথায় ঢুকায় দেওয়া হয়েছে। আমাদের গার্জিয়ান, আমাদের এডুকেশন সিস্টেম, টিচার, অঙ্ক কিন্তু কঠিন। গানের মধ্যেও আছে অঙ্ক কি কঠিন, কই যাওয়া। তুমি যদি চারপাশ থেকে এগুলো শুনতে থাকো, একটা মানে ওই রামানুজন গাউস লেভেলের প্রোডিজি যারা আছে, তারাও একটু একটু ভয় পাচ্ছে যে আসলে কি কঠিন। দেখবা যে ছোটবেলায় আমরা শুনতাম যে অঙ্ক আর ইংলিশে কিন্তু ভালো করতে হবে। এই যে এক্সট্রা প্রেশারটা দেওয়া, কেন বাকি সাবজেক্ট গুলো সাবজেক্ট না? আমার নিজের ভাষা বাংলা, বাংলা ভালো করতে হবে তো কোনোদিন আমার বলে নাই। এবং আমি এটা দেখছি অনেকে বাংলার ব্যাপারে বলে নাই, আমি আরো এক সময় বলছিলাম যে আচ্ছা বাংলা তো অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য লাগে না, তাহলে এটা পড়া লাভ কি, আমি নিজে বলছিলাম একবার। সো আই ফিল অ্যাসেম্ড অফ দ্যাট। কারণ কারণ কি, মানে এটা দোষ তো বাংলার না, এটা হচ্ছে বাংলা আমাদের যেভাবে পড়ানো হয়। কোন কবি কত সালে কোন জেলায় জন্মগ্রহণ করছে, এটা শেখানোর হাজারটা হয়ে আছে। ফিল ইন দ্য গ্যাপস দিয়ে এমসিকিউ দিয়ে এটা শিখাইলে এই অবস্থাই হবে। মানে আমার প্রিয় কবি রবীন্দ্রনাথেরও যদি আমার এখন জিজ্ঞেস করে যে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কত সালে জন্মগ্রহণ করছিল, ঠিক আছে মানলাম। কোন তারিখে জন্মগ্রহণ করছিল তাও মোটামুটি মানলাম, ঠিক আছে। নিজের জন্মদিন যেমন মনে থাকে, ওইটাও কোনো রকমে মনে রাখলাম। একজন, দুইজন, পুরা বইয়ের 34 জন লেখকের প্রত্যেকের জন্ম তারিখ যদি আমার মুখস্থ করতে হয়, ওটা দিয়ে আমি কি করলাম? এদিকে আমি জানি না যে সে কবিতা লেখার সময় এই কবিতা কেন লিখছিল, এই কবিতার এই অংশ কিভাবে কাজ করে। কিন্তু কবিতায় আমার গুনতে হয়। রবীন্দ্রনাথের সোনার কবিতায় বোধহয় তরী বা গগন শব্দ কতভাবে ইউজ করা হয়েছে, নৌকা শব্দ কতভাবে আসছে, এগুলো আমাদের এমসিকিউ আসে। দ্যাটস এ সেইম। মানে এটা একটা কাউন্টারের কাজ। তো এটা হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট লেভেল। কপাল ভালো যে ম্যাথে অ্যাটলিস্ট ওই লেভেলে যায় নাই। তো ম্যাথে যদি ওই লেভেলে যাইতো তাহলে অবস্থা আরো খারাপ হইতো। ম্যাথে একটা সার্টেন লেভেলে আছে, বাই ডিজাইন ম্যাথমেটিক্স এরকম একটা সাবজেক্ট যে এখানে না বুঝলেও অনেক সময় মাঝে মাঝে আমরা মজার মজার কোশ্চেন করে ফেলি। হয়তো কোশ্চেন করার পরে 1 বছর পরে যে বুঝলাম যে এই কোশ্চেনটা করাতে আমার স্টুডেন্ট এইগুলো এখন সহজে পারতেছে। কারণ আমাদের ওই কোশ্চেনের পিছনে, অ্যাসেসমেন্টের পিছনে রিসার্চ টিসার্চ যেগুলো হয়, আমরা এগুলো মানতে চাই না। রিসার্চ বলবে যে তোমার এরকম করে শিখাইলে ভালো হয়, আমরা বলবো যে না, আমরা শিখে এসেছি এরকম করে, এরকমই করব, আমরা চেঞ্জ করব না। কি করবা? তো এই জায়গাটাই, এই অ্যাকসেপ্টেন্সের ব্যাপারগুলো আমাদের গেম গেম প্লে, খেলাধুলার মধ্যে দিয়ে শেখা যায়। দেখবা যে খেলোয়াড়রা কিন্তু রুল টুল বেশ ভালোই বুঝা যায়। তুমি একটা খেলায় রুল চেঞ্জ করো, ক্রিকেট খেলায় রুল চেঞ্জ করে দাও, আমরা দর্শকরা মাঝে মাঝে বুঝতে মাঝে মাঝে একটু কষ্ট হবে। খেলোয়াড়রা কিন্তু এগুলা বুঝেই ক্রিকেটটা খেলতেছে। যখন ফিল্ডিং রেস্ট্রিকশন সেট করা হইলো, তোমার মনে আছে যে টি-20 খেলার সময় কিন্তু অনেক ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে, যে একটা সার্টেন সার্কেল আছে, ওর বাইরে কতজন থাকতে পারবে, ভিতরে কতজন থাকতে পারবে। খেলোয়াড়রা কিন্তু, কোচরা, ক্যাপ্টেনরা কিন্তু ওইভাবে স্ট্র্যাটেজি ঠিক করে, রাইট? সো এই জিনিসগুলা কিন্তু খেলোয়াড়রা অনেক বেশি অ্যাডাপটিভ, ইভেন আমাদের একাডেমিশিয়ানদের থেকেও। আমরা নতুন একটা টপিক যত সহজেই করি, ধরো ম্যাথমেটিক্স এর একটা সাবজেক্ট আমি জানি না, মানে ওইটা আমার এরিয়া অফ এক্সপার্টাইজ না, আমি কখনো ওইটা নিয়ে কাজ করি নাই। তো ওইটা নিয়ে তাহলে আমার প্রথমে কি পড়তে হবে, পড়ে টড়ে বুঝতে হবে, বুঝে তারপরে আমার রিলেভেন্ট কাজ যারা করছে তাদের সাথে বসতে হবে, কমিউনিকেট করতে হবে, অথবা তাদের পেপার পড়তে হবে। এটা পড়ে তারপরে না আমি ওইদিকে আসলে পা ডুবাইতে যাব, এর আগে কিন্তু আমি সাহসই করবো না।
ধরো যদি হচ্ছে ইয়ে ডিফারেন্সিয়াল জিওমেট্রি বা এই টাইপের কোনো কিছু থাকে, সেটা আমি ওই বেসিক গুলা যতই জানি, আমি ওই টপিকসে কিন্তু রিসার্চ করতে যাব না, কারণ ডিফারেন্সিয়াল জিওমেট্রি আমার টপিকস না। তো ও দেখা যাবে যে যেটা যদি তুমি একটা ক্রিকেটারকে বলো, এটা যদি একটা ফুটবলারকে বলো যে আপনাকে এই সময় এই জিনিসটা করতে হবে, অ্যাজ এ প্রফেশনাল তারা দেখবে অনেক খেলা খেলবে, তাদেরকে দিয়ে তুমি ক্রিকেট খেলাইতে পারবা, ইভেন চেস খেলানোর জন্য বসাই দিতে পারবা। তারা হয়তো পারবে না, কিন্তু দে আর ফিয়ারলেস। তারা একেবারে আননোন টেরিটরি, যেটার ক্যালকুলেশন নাই, এক্সিস্টই করে না, কেউ জানে না, এরকম পরিস্থিতিতে খেলে। সুপার ওভার খেলে, সুপার ওভার খেলছে, প্রবাবলি ইন্ডিয়া পাকিস্তান সুপার ওভার খেলছিল, রাইট? হুম হুম। সুপার ওভার তো প্রথম আগে সুপার কোনোদিন ওভার। ছিল না, হুম। প্রথম সুপার ওভার খেলছে। এবং বোঝাই যাচ্ছিল যে তারা এটার জন্য প্রিপেয়ার্ড না, কিন্তু তারা খেলছে। যে একটু আগায় থাকে সে জিতে গেছে আর কি। পাকিস্তান উইকেটেই বোধহয় কোনোগুলো লাগাইতে পারে না, এরকম একটা অবস্থা। ইন্ডিয়ার স্পিনার উইকেটে লাগাইছিল এরকম, আমি নামটা ভুলে গেছি কে করছিল, চেক করে দেখা যেতে পারে। হরভজন করছিল বোধহয় এটা স্পিনে। বাট দ্য অ্যাটিচিউড, হ্যাঁ, প্রবাবলি। তো এই যে অ্যাটিটিউডটা, এই অ্যাটিটিউডটা প্রফেশনাল ক্রিকেটারদের যেমন আসে, তুমি যখন ছোটদেরও বিভিন্ন খেলাধুলা গেমস, নট নেসেসারিলি আউটডোর গেমস হইতে হবে, ইনডোর গেমসও হইতে পারে, ম্যাথমেটিক্স বা স্টেম, ওভারঅল স্টেমের কথাই বলি, ম্যাথমেটিক্স সায়েন্স এগুলো নিয়ে তুমি যদি গেম ক্রিয়েট করে দাও, গেম খেলতে খেলতে অনেক কিছু তৈরি হয়। আমার একটা খুব ভালো মেমোরি আছে, এটা ম্যাথ নিয়ে না, সায়েন্স নিয়ে। সায়েন্স নতুন কারিকুলামের বইতে একটা গেম দেওয়া হয়েছিল। আমি একটা স্কুল ভিজিটে গেছিলাম, ওইখানে আমি সায়েন্স ক্লাসে ইচ্ছা করে ঢুকছিলাম, ছিল যে এরকম গেম সারা দুনিয়াতেই আছে। হিন্টস দেওয়া যাবে, মনে করো আমার 4টা পা, আমার 2টা শিং আছে, বলো তো আমি কে। এরকম করে করে খেলা হচ্ছে। এরকম খেলতে খেলতে দুই টিম খেলতেছে, খেলতে খেলতে তারা ওই এনিম্যালটা বা প্রাণীটা আইডেন্টিফাই করে ফেলতেছে। সো হোয়াটস দ্য পয়েন্ট, এই খেলায় লাভ কি? এই খেলা তো মানুষ ছোটবেলায় বাচ্চাকাল থেকেই খেলে, তাই না? এগুলো তো বইতে পড়ানোর দরকার নেই, এরকম মনে হয়। আসল ঘটনা হচ্ছে যখন তুমি প্রপার্টি লিখবা, একটা প্রাণীর প্রপার্টি কিন্তু তোমার খাতা কলমে লিখতে হয়, যে অমেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, তার কার মেরুদণ্ড আছে কার মেরুদণ্ড নাই, এগুলো আমাদের কিন্তু লিখতে হইতো বিজ্ঞানে, অ্যাটলিস্ট 8 9 10 পর্যন্ত লিখতে হইতো, বৈশিষ্ট্য লিখতে হইতো। এই যে বৈশিষ্ট্য লেখার ব্যাপারগুলা, এইগুলা মুখস্থ না করায় যে অবজেক্ট আছে খেলাইলে কিন্তু হয়ে যায়। তো ওইটা আমার খুব মজা লাগছিল, যে দেখলাম পুরা ক্লাসের সবাই পার্টিসিপেট করতেছে এবং একজন আরেকজনকে কারেক্ট করা দিতেছে। একজন বলছে অমেরুদণ্ডী প্রাণী, তারপরে বলছে গরু। একজন বলছে গরুর অমেরুদণ্ড তো পা আছে, মেরুদণ্ড দেখোই, বলে না ওটা মেরুদণ্ড ওখানে না, গরু তো এইভাবে থাকে, রাইট? মানুষ থাকে এইভাবে, মেরুদণ্ড হইলে যে এভাবে থাকতে হবে সেটা তো কোনো কথা নাই, মানে এটা পারপেন্ডিকুলার থাকতে হবে, এটা কে বলছে? মানে এটা তারা ডিসকাস করতেছে। আমি চিন্তা করলাম যে আমি তো মুখস্থ করে ঠিকই আসছি, আমি তো কোনটা মেরুদণ্ড অমেরুদণ্ডী বলতে পারি, দুমদাম বলে দিতে পারি, কয়েক সেকেন্ডে বলতে পারি। তো এই জিনিস তো আমার কখনো মাথায় আসে নাই। মেরুদণ্ড সোজা করে, সোজা বলতে কি এভাবে বোঝায় না এভাবে বোঝায়? এরকম কি মেরুদণ্ড নাই? এরকম জিনিস তো আমি দেখছি, আমি জানি, কিন্তু এইটা যে একটা টপিক অফ ডিসকাশন হইতে পারে, এটা তো আমি কোনোদিন চিন্তা করি নাই এখান থেকে। মানে জাস্ট এ ফানি থিং। কিন্তু আমি দেখলাম যে এক্সপ্লোরেশন কোন লেভেলে যাইতেছে, এটা ওরা বাচ্চা কাচ্চা বলেই করতেছে। হয়তো বড় হলে আমি আর করবো না, বলবো এটা আর নতুন কি, মেরুদণ্ড সোজা বাঁকা যা ইচ্ছা হইতে পারে, মেরুদণ্ড হইলেই হইলো, তো সমস্যা নাই তো। তো ওই জয়টা, ওই লেভেল অফ এক্সপ্লোরেশন, ওই ডেপটা আমরা হচ্ছে মিস করি যদি আমরা তাদের মধ্যে গেম বা গেমিফিকেশন বা আনন্দটা না দিতে পারি। গণিতের আনন্দ, বিজ্ঞানের আনন্দ, এটার আনন্দের কোনো অভাব নেই। এবং এটার জন্য আসলে ওই যে বললাম যে এই গেমগুলা কিন্তু নতুন কোনো গেম না। এই গেমগুলা সারা দুনিয়ায় অসংখ্য জায়গায় প্র্যাকটিস করা হয়, গেম হিসেবেও প্র্যাকটিস করে, তোমার কারিকুলামের পার্ট হিসেবে টিচার ট্রেনিংও প্র্যাকটিস করে, স্টুডেন্টদেরও শিখায়, অনেক দেশেই আছে। এখন যে দেশ এটা শিখাইতেছে তার একটা গুড ইম্প্যাক্ট আছে, তো তারা হয়তো অন্য প্রাণী দিয়ে শিখাইতেছে। আমরা গরু দিয়ে শিখাইলে কি আমাদের সমস্যা আছে? বাংলাদেশে তো গরু আছে, তাই না? গরু তো সবাই দেখতে পাচ্ছে, টিভিতে তো দেখতে পাচ্ছে। এটা যেমন একটা স্কুল অফ থট আছে যে বিদেশ থেকে যেটা আনবো ওটা বসায় দিব, আর একটা স্কুল অফ থট আছে যে না, বিদেশ থেকেও কাজ করবে না। তো বিদেশিরা পানি খায় না, বিদেশিরা পানি ফুটায় খায় না, পানি ফিল্টার করে না। আমরা ফিল্টার করে পানি খাইতেছি না, আমাদের যেখানে পানির সমস্যা, ওইটা আমরা ক্যান করি তাইলে। মানে এগুলা হচ্ছে লজিক্যাল কোহেরেন্সের অভাব। এমন না যে তাদের সাবজেক্ট এক্সপার্টাইজে কোনো ল্যাকিংস আছে, তাদের সাবজেক্টে তারা ওস্তাদ মানুষ, কিন্তু তারা যখন এই অন্য টপিকসে কমেন্ট করতেছে বা একটা র্যান্ডম টপিকসে কমেন্ট করতেছে, তাদের একটা ছোট বাচ্চা লেভেলের ম্যাচুরিটিও নাই, থাকে না, টানেল ভিশন হয়ে যায়। এত পরিমাণ টানেল ভিশন যে তারা ওই ব্যাপারটাও বুঝে না যে একটা গেম খেলা হচ্ছে, সারা দুনিয়ার বাচ্চারা কাছাকাছি রকম রিয়াক্ট করে, ঝামেলা বাধাই আমরা।
আমরা বড় হয়ে যাওয়ার পরে আমরা ডিভাইডেড হয়ে যাই, যে আমরা বাঙালি, ওরা পাকিস্তানি, ওরা ইন্ডিয়ান, ওরা এইটা, আমি এই ধর্মের, ও এই ধর্মের। এটা বাচ্চা করে না। ছোট বাচ্চাদের মাথায় আমরা জোর করে ঢুকাই, রিলিজিয়ান থেকে শুরু করে কমিউনাল থিঙ্কিং, এগুলো আমরা ঢুকাই। ছোট বাচ্চা কমিউনাল থিঙ্কিং করে না। তো ওই ব্যাপারে ওই জিনিসটা অনেকে মিস করে যায়, যে ছোট বাচ্চাকে যদি আসলে কোনো ফান অ্যাক্টিভিটি দেওয়া হয়, তাদের যদি মজা লাগে, তাহলে ইট ডাজেন্ট ম্যাটার যে এটা কোন দেশের মজা। এটা কি আমেরিকান কিছু, এটা কি পাকিস্তানি কিছু, এটা কি হচ্ছে জাপানি কিছু, ডাজেন্ট ম্যাটার। এটা আমাদের দেশে আছে। আমাদের দেশে এরকম একটা জিনিস আমরা শো করতে পারি। আমরা তো অনেক দেশের কালচারের সাথে কানেক্টেড হই, তাই না? হুম, আজকের দুনিয়াতে তো আমরা বসে থাকতে পারবো না যে আমাদের দেশের বাইরে কোনো কিছু নাই। আমরা ছোট্ট একটা দেশ। আমাদের দেশের সাথে বিজনেস আছে হাজার হাজার দেশের। হাজার হাজার না হইলেও মানে হাজার হাজার দেশ তো আর নাই, অনেক দেশের। আমাদের সাথে অনেক দেশের বিজনেস আছে, সেই জিনিসের প্রোডাক্ট আমাদের দেশে আছে। আমরা চাইলেও এটা স্টপ করতে পারবো না। এটা হচ্ছে কমন সেন্স, এটা হচ্ছে রিয়েলিটি। তাহলে আমরা কি করতে পারবো? আমরা তাকে জানাইতে পারবো যে এটা হচ্ছে ওই দেশের জিনিস, এটা হচ্ছে আমার দেশের জিনিস। এখন তোমরা দেখো, যেটা তোমার ভালো লাগে, নিজের দেশের ঐতিহ্য আমি ধরে রাখবো, অন্য দেশের সাথে আমি পরিচিত হব, পরিচিত হইতে তো সমস্যা নেই। বাট যখন আমরা ব্লক করে দিই যে আমি অন্য দেশের ওই জিনিসটা নিবই না, ওই জিনিসটা দেখবই না, তখন যে মোমেন্টে সুনার আর লেটার আমি ওইটাতে এক্সপোজড হব, তখন আমি ওইটার ভালো মন্দ কোনো কিছু বিচার করতে পারবো না। তখনই আসলে যেটার জন্য ভয় করতেছে যে অপসংস্কৃতিতে দেশ ভরে যাবে, এটা হবে। তখন অপসংস্কৃতিতে দেশ ভরবে না, অপসংস্কৃতিতে মানুষ ভরবে। আর মানুষ নিয়ে কিন্তু দেশ। হুম, তো এটা আমরা উল্টা কাজ করি অনেক সময়। যে আমি দেখলাম যে, মনে করো, আমি দেখলাম যে এখানে এই ঘটনাটা ঘটতেছে, এটা আমার ভালো লাগে নাই, খারাপ লাগছে। তাহলে আমার খারাপ তো লাগছে, তাহলে আমি কি ওই কাজটা আর করবো? আমি তো করবো না। আমাকে ওইটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে যে কোনো কোনো দেশের এই যে গেমগুলার কথা বলতেছি, ছোটখাটো যে গেমগুলার কথা বললাম, যে গরু, ছাগল, হাতি, ঘোড়া এগুলা দিয়ে ক্যালকুলেট করা, তো কোনো কোনো সময় এই গেমের মধ্যে কিছু ওয়ার্ডিং নিয়ে ঝামেলা থাকে। কোনো কোনো কালচারে, ধরো, ল্যাঙ্গুয়েজ ইস্যু থাকে। এটা হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট থিং, কেন এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়। মেইনলি জিনিসটা হচ্ছে পলিটিক্যাল, সোশ্যাল, রিলিজিয়ান বা কালচারাল। একটা দেশের থেকে কোনো একটা গেম যখন আমাদের দেশে আসে, তখন দুইটা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে আমরা নিজের একটা কাস্টমাইজ ভার্সন বানাইতে পারি ল্যাঙ্গুয়েজ গুলা চেঞ্জ করে, ভাবানুবাদ বা অনুবাদ করে। আর একটা হচ্ছে ওই যে দেশের ল্যাঙ্গুয়েজ আছে, ওই শব্দগুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা নিতে পারি। তো খুব সহজ এক্সাম্পল, নতুন এক্সাম্পল না, পুরানো এক্সাম্পলই দিই, যেটা সবাই জানে, ওটা নিয়ে কারো কোনো সমস্যা হয় না। তাস খেলার সময় দেখছো না, 4 রকমের স্যুট থাকে তাসের? তো যে ইংলিশে যে শব্দগুলো আমরা ইউজ করি, ওটা হচ্ছে তোমার হার্টস, স্পেডস, হার্টস, ডাইস, আর হচ্ছে তোমার ক্লাবস। এগুলো হচ্ছে ইংলিশ শব্দ। বাংলায় যারা বলে তারা কি বলে মনে আছে? অর্তন, ছোটবেলায় রুইতন, তো আমরা, চিরাতন। হ্যাঁ, সো ইস্কাপন, হরতন, রুইতন, চিরাতন। তো এই শব্দগুলো তো হচ্ছে তোমার সংস্কৃত থেকে আসা বাংলা শব্দ না। এই শব্দগুলো সবগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, ডাচ শব্দ। নেদারল্যান্ডের ওই, মানে অ্যাজ ফার এজ আই নো, ওই দিকের অংশ এরকম বলতো। ওলন্দাজ কেন নাম এটা আমি আসলে জানি না, কোনো হিস্টোরিক্যাল মিনিং আছে হয়তো। বাট আমি বাংলা বইতে পড়ছিলাম যে ওলন্দাজ শব্দ এরকম একটা লেখা ছিল। তো তখন প্রথমে বুঝি নাই যে ওলন্দাজ মানে আবার কি জিনিস। পরে ওখানে সার্চ করে দেখলাম যে হ্যাঁ, ওটা আসলে ডাচই বুঝাইছে। যেমন আমি অনেকদিন হচ্ছে ওই জিনিসটা খেয়াল ছিল না, অনেস্টলি আই উইল কনফেস দ্যাট, যে মানে হল্যান্ড যে টিম ছিল, ফুটবল টিম, আমি হল্যান্ড ফুটবল টিমের খেলা দেখতাম। ইনফ্যাক্ট হল্যান্ডে টোটাল ফুটবল নামে কিন্তু এখানে একটা ইয়ে ছিল, ক্রুইফের সম্ভবত একটা সেট আপ ছিল, যখন সে কোচ ছিল বা প্লেয়ার ছিল। সে টোটাল ফুটবল নামে একটা সিস্টেম বের করছিল। অল আউট অ্যাটাক করবে, অল আউট ডিফেন্স করবে, এরকম একটা ব্যাপার। সবাই ইকুয়াল ইকুয়াল টাইপের অ্যাবিলিটি থাকবে, এরকম একটা টিম বানাবে 11 পার্সন নিয়ে। যে কোথাও শান্তিতে থাকতে দিবে না, বল যেখানে ওইখানে চলে যাবে, সুন্দর করে ডিফেন্ড করবে সবাই একসাথে, মানে মেজরিটি বানায় ফেলবে সব জায়গায়। দুইজনের এগেনস্টে দুইজন মার্কিং এরকম করবে না। আমি যতদূর দেখছি আর কি, আমার তো তখন ইয়ে হয় নাই, জন্ম হয় নাই হয়তো, ইউটিউবে দেখছি আর কি। তো এই টোটাল ফুটবলের ওইটা হল্যান্ড আমি দেখতেছি, এদিকে ডাচ আমি দেখতেছি ওয়ার্ডটা লেখা। তো প্রথমে আমি কয়েকদিন খেয়াল করিনি যে ডাচ আর হল্যান্ড, নেদারল্যান্ড, হল্যান্ড আর নেদারল্যান্ড কি সেম। তারপরে দেখলাম যে ও আচ্ছা, তাহলে এরাই তো সেম। পরে দেখি স্কাপন, এইগুলা এইগুলা আবার আসছে ওলন্দাজ থেকে, ওদের লোকেশনে তো ওইটাই বলতেছে। সার্চ সার্চ করে দেখলাম আর কি। দেখো, এই তিনটা জিনিস আমি পড়ছি, কিন্তু আমার কারিকুলাম আমাকে কখনো জিজ্ঞেস করেনি।
বলতে পারো সব জিনিস তো কারিকুলাম শিখাই দিবে না, তাই না? হুম। এটা হচ্ছে অ্যানাদার রং অ্যাপ্রোচ। কারিকুলাম এতই পাওয়ারফুল একটা জিনিস যে একটা পুরা দেশের থিঙ্কিং স্টাইল চেঞ্জ করতে পারে। এই চেঞ্জ ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এই জন্যই কিন্তু কারিকুলাম নিয়ে এত বিতর্ক হয়। বিতর্ক হওয়াটা একটা কমন জিনিস, একটা স্বাভাবিক প্রক্রিয়া। একটা কারিকুলাম নতুন হইলে সেটা যত উন্নত দেশ হোক বিতর্ক হবে। টিচাররা বিতর্ক করবে, গার্জিয়ান বিতর্ক করবে, সোজা কথায় যত অংশীজন আছে, স্টেক হোল্ডার আছে, সবাই বিতর্ক করবে। মানে তারা আগে এগ্রি করে গেলেও পরে যে বিতর্ক করবে, বলবে যে আগে তো এইভাবে এগ্রি করছিলাম, পরে তো এটা এরকম দেখে ভালো লাগতেছে না। এটা হইতেই পারে, এটা খুবই কমন সিনারি। এখন আমাদের যে ঘটনাটা হয়, আমাদের পলিটিক্স বলো, সোসাইটি বলো, কালচার বলো, আমরা ওই ডিবেট করার ব্যাপারে এতটা ইউজ না। কেউ ডিবেট করলেই মনে করি ও আমার ভুল ধরতে বসছে। ওটা কিন্তু লসের কিছু না। এই যে আমরা কথাবার্তা বলতেছি, মনে করো ধরো কেউ একজন কমেন্ট করলো যে ভাই এই মিনিটে ইনফরমেশন ভুল আছে, আই বি হ্যাপি যে আমরা তো গল্প করতেছি, গল্পের মধ্যে ভুল থাকতেই পারে। তাহলে সেই ভুলগুলো কেউ ধরা দিলে কি হবে, নেক্সট গল্প করার সময় আমি বলে দিব যে না, এক জায়গায় গল্প করতে গেছিলাম, এই কথাটা ভুল বলছিলাম, এটা ঠিক হয় নাই, এটা এইভাবে বললে ভালো হইতো, এটা এইভাবে বললে কেউ মনে কষ্ট পেতে পারে, ওইটা আমি বললাম না। তাহলে বেসিক্যালি সে ফ্রিতে আমার কনসালটেন্সি করে দিচ্ছে, তাই না? ফ্রিতে ভুল ধরায় দিচ্ছে, দুনিয়াতে কে দিবে? সবুজ মতের কথাটা বলতে হয় যে এট- আহ, আহ, বিশ্বমাঝে এমন মিত্র নাকি এমন বন্ধু মেলা খুবই ভার, একটা হ্যাঁ, কবিতা ওই ছিল যে, না, আমি ভুলে যাই। হ্যাঁ, ওই ও যে নিন্দুকের সবার চেয়ে পাশের ভালো, সবার চেয়ে যুগ ভালো, জনের সে যে আধার আদর করে ঘরের আলো। আনলো। হ্যাঁ, পরেরটার মনে নেই। হ্যাঁ, তো এরকম ব্যাপারটা তো তাই, কিন্তু আমাদের আমাদের ওই অ্যাপ্রোচটা আলাদা। মানে প্রশাসনে সেটা যেই গভর্নমেন্ট থাকুক, ডাজেন্ট ম্যাটার, পলিটিক্যালি যেই গভর্নমেন্টই থাকুক, প্রশাসন তো প্রশাসন, তাই না? তো প্রশাসনিক ব্যবস্থাটাই এরকম হয়ে গেছে যে ওইখানে কেউ যদি তাদেরকে ফিডব্যাক দেয় যে আপনাদের এই জিনিসটা ভুল হচ্ছে, বা এভাবে করলে আরো একটু ভালো হইতো, এইটাকে ইউজুয়ালি পজিটিভলি দেখার প্র্যাকটিস খুবই কম। সো ফলাফল যেটাই হয়, তুমি একটা সাজেশন দিলা, তোমার সাজেশনটা নিল না তো নিলই না, উল্টা তোমারে উল্টা বলা শুরু করলো যে এগুলা ভুল ধরতেছো, ইচ্ছা করে ধরতেছো। আচ্ছা ধইরা নিলাম যে ইচ্ছা করে ভুল ধরতেছে, ভুলটা ঠিক করলে কি আর বলার কিছু পাবে? সমস্যা তো নাই। ওই কালচারটা আসলে নাই। এখন এটা আমাদের কালেকটিভলি নাই, এটা একজনের দোষ দিয়ে কোনো লাভ নাই, একটা গ্রুপ অফ পিপলকে দোষ দিয়ে কোনো লাভ নাই। এটা একটা দুষ্ট চক্র, ভিসিয়াস সাইকেল। ওই যে বললাম যে কারিকুলাম কি আমাকে সবকিছু করে দিবে? অ্যান্সার ইজ ইয়েস। আমার কারিকুলামই আমাকে সবকিছু করে দেবে। যে দেশের শিক্ষা ব্যবস্থা তাদেরকে হচ্ছে ম্যাচিউর না করে, যে দেশের শিক্ষা ব্যবস্থা তাদেরকে এমপ্যাথি না শেখায়, সহানুভূতি না শেখায়, সে দেশে মানুষজন হাতে গোনা কয়েকজন নিজ দায়িত্বে সহানুভূতিশীল হয়, বাকিরা মারামারি কাটাকাটি করবে, বাকিরা অন্যের ক্ষতি করবে। এটা তুমি আমি কেউ, মানে যতই বয়ান দিই, যা কিছু করি যে মানুষ তো আসলে ভালো, এগুলা বলে লাভ নেই। মানুষ যথেষ্ট খারাপ। মানুষ এত ভালো হইলে আইন লাগতো না। আইন যদি 1 ঘন্টার জন্য না থাকে, ওই যে পার্স বলে একটা শব্দ আছে, ঠিক আছে? তো আইন 1 ঘন্টার জন্য না থাকলে মানুষ তার রূপ দেখায় দেয়, চুরি চামারি করে শেষ করে ফেলবে। মানুষ এরকমই, মানুষকে অনেক ভাবেই কাইন্ড অফ কন্ট্রোল করে। এবং কন্ট্রোল ওয়ার্ডটা শুনতে খারাপ লাগে, ওই জন্য ওটা আইন টাইন দিয়ে শক্ত করে করে। আর যেটা হচ্ছে সহজে মানুষকে গায়ে হাত বুলায় বুঝায় ঠিক করা যায়, সেটা হচ্ছে কারিকুলাম। কারিকুলাম অ্যাকচুয়ালি তাই, যে তোমাকে এইভাবে ডিজাইন করে দেয় যে তুমি এই খেলাধুলা করো, এই হিসাব নিকাশ গুলা করো, মানে ডায়েট করার মতো অনেকটা, যে তুমি এই জিনিসগুলা খায় দেখো, ভাল লাগবে, পেট কামড়াবে না। তো খাবার যদি তুমি সেট করে না দাও, খাইলাম সারা জীবন ভাজা পোড়া, তাহলে পেট তো কামড়াবেই, এটা কে ঠেকাবে? এটা ঠেকানোর কেউ নাই। সো কারিকুলাম হচ্ছে কাইন্ড অফ ওইরকম একটা ডায়েটেশিয়ান। কারিকুলাম যারা ডিজাইন করে আমি তাদেরকে মানে সম্মান করে, অসম্মান করতেছি না, মজা করেই বলি হচ্ছে ডায়েটেশিয়ান। তারা হচ্ছে পুরা দেশের জন্য, পুরা জাতির জন্য ডায়েট ঠিক করে যে কে কি খাবে, কতটুকু খাবে। এখন আহ, এইটার জায়গায় যে সমস্যাটা হয়, এটা একটা মজার প্রবলেম। তুমি যদি 100 জন নিয়ে একটা পিকনিক করতে যাও, 100 জনের দরকার নাই, তুমি তোমার বাসায় 10 জনের জন্য খাবার অ্যারেঞ্জ করতেছো, তুমি নিশ্চিত থাকতে পারো কারো না কারো ওই খাবার খারাপ লাগবে, তুমি যতই ভালো খাবার খাও। তাহলে তোমার কি করতে হবে? তোমাকে একটা বেসিক লেভেলের, ভোটাভুটি করে হোক, সামহাও একটা বেসিক লেভেলের খাবার রান্না করতে হবে, যেটা ইউজুয়ালি কারোর একেবারে খারাপ লাগে না। মানে 100-তে 60 দিবে অন্তত, 100-তে 10 দিবে না, এরকম একটা খাবার তোমাকে ইনশিওর করতে হবে। এটা হচ্ছে একটা জিনিস। এটা হচ্ছে আমরা গরিব দেশ হিসেবে এইটুক পর্যন্ত আমরা অ্যাফোর্ড করতে পারি। এবং ওই কারিকুলাম বা যা কিছু ডিজাইন করা হয় ওই বাচ্চাদের জন্য, যারা আসলে সোশ্যাল কালচারাল বা বিভিন্ন কারণে, সেই বাচ্চারা হচ্ছে মেজরিটি,
যারা এই জিনিসগুলা একটা ক্লাস নিলে তারা এটা ধরতে পারতেছে না, একটা ক্লাস বোর্ডে লিখে চলে গেলাম, তারা এটা ধরতে পারতেছে না। দ্যাট ইজ ট্রু ফর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি টিচার হিসেবে আমি চেষ্টা করি যে বাচ্চারা মাঝে মাঝে বিরক্ত হয় যে এত সোজা জিনিস পড়ানোর দরকার আছে নাকি। তো আমি ওদের কেয়ারফুলি বলার চেষ্টা করি যে দেখো, 40 জনের একটা ক্লাসে 20 জন একটা জিনিস বুঝলো না, তাহলে তো আমার ওই ক্লাস রিপিট করাই লাগবে, তাই না? 20 জন যদি না বুঝে ওদেরকে ফেলে রেখে আমরা আগাবো কেমন? সেম অ্যাজ নেশন, একটা কারিকুলাম যদি এভাবে হয় যে যেখানে তার মেজরিটি বাচ্চারা যেটা বুঝতে পারতেছে না ওইটাকে আমি খোঁচাই না দিতে পারলাম, ওইটাকে আমি ইন্সপায়ার করতে না করতে পারলাম, উস্কায় না দিতে পারলাম তাদের ইনকুইজিটিভনেস মেজরিটির, তাইলে তো ওইটা হইলো না। তো ওইটা হচ্ছে টার্গেট, ওইটা হচ্ছে টার্গেট। বাট এটা মুখে বলা অনেক সোজা, এটা মেনটেন করা, এটা ইমপ্লিমেন্ট করা, ডিজাইন আর ইমপ্লিমেন্টেশন রিলেটেড, বা ডিজাইন করলে ইমপ্লিমেন্টেড হবে এটা গ্যারান্টেড না। ইনফ্যাক্ট কারিকুলাম ডিজাইনের পরে আরেকটা পার্ট আসে কারিকুলাম ডিসেমিনেশন, বিস্তরণ বলে আজকে বাংলায়। মানে এটা যে সারা দেশে বিস্তার হবে সেটার কিন্তু অনেক কিছু আছে। এখন এটা হচ্ছে ওই খাবারের প্ল্যানিং এর কথা বলতেছিলাম, তো খাবারের প্ল্যানিং এর জন্য ধরো জিনিসটা আমরা এইভাবে চিন্তা করি যে প্রথমে ডায়েট প্ল্যান, মানে একটা মেনু প্ল্যান করলাম যে আমরা এই খাবার দিব। আমি শিওর 10 জনের মধ্যে 8 জন এই খাবার মোটামুটি বলবে চলে, 10-এ 8 দিবে, বা 100-তে 80 দিবে। তো বাকি 2 জন এই খাবার দিবে হচ্ছে 10। তাইলে আমার উপায় কি? ওই 2 জনের জন্য আমার আলাদা কিছু অপশন রাখতে হবে, হুম। রাইট? তাহলে টাকা খরচ বেশি হবে না? সবার জন্য একটা কিনলে যে হিসাবে আমার আসতো সুন্দর করে, ওই এক্সট্রা জিনিস হইলে তো তখন 2 রকম জিনিস লাগবে, ট্রান্সপোর্ট কস্ট লাগবে, কিনতে যে ঝামেলা করা লাগবে, বহুত কিছু করা লাগবে। এখন এই টাকা খরচের ঝামেলায়, যেটা, এটা শুধু আমাদের দেশ না, আমাদের কাছাকাছি সাউথ এশিয়ান অনেক দেশ এরকম অবস্থা। আবার অনেক দেশ খুবই ভালো অবস্থা, কারণ তারা এই জিনিস আগেই বুঝছে যে আমার 10 জন মানুষকে যদি খুশি রাখতে হয়, আমি যদি আমার স্টুডেন্টদেরকে হ্যাপি রাখতে পারি, তাইলে ইট উইল ওয়ার্ক। আমি যে কোনো পজিটিভ চেঞ্জ আনতে পারবো জাস্ট যদি আমি হচ্ছে আমার জনগণকে বা আমার স্টুডেন্টকে, যেটাই বলো, যে সেন্সে যেটা বলো, তাদেরকে যদি পজিটিভ রাখতে পারি, তখন তারা কঠিন জিনিস শিখে ফেলবে, কিন্তু কষ্ট পাবে না, মন খারাপ করবে না, মুখ বেজার করবে না। তো তারা ওই জায়গায় পয়সা ঢালে, তারা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেটেড লার্নিং নামে কিছু জিনিসের ব্যবস্থা করে। মানে 10 জনের মধ্যে 2 জন যদি একটু বেশি পারে, 2 জন অনেক খাবার দাবার খাইছে, সারা দুনিয়া ঘুরে খাবার দাবার খাইছে, তাদের কাছে নর্মাল খাবার ভাল লাগে না, তারা বিরিয়ানি খাইতে চায় না, তারা ভাত খাইতে চায় না, ভাল লাগে না, তারা এক্সট্রা কোনো কিছু চায়, ধরো মোরগ পোলাও চায় বা আরো এক্সট্রা কোনো ডিশ চায়, তাদের জন্য ওই ডিশের ব্যবস্থা রাখে বুফে সিস্টেমের মতো এরকম করে। এই টাকাটা এনশিওর করলে যেটা হয় যে তুমি একটা পটেনশিয়াল টিচার পাবা। যখন একটা স্টুডেন্ট দেখবে যে 10 জনের মধ্যে 8 জন একরকম খাইতেছে, আমি জাস্ট আমার ভাল লাগে না এই জন্য আমার জন্যও আসলে ব্যবস্থা করছে, তখন সে একটা শিক্ষা পাবে। পজিটিভ নেগেটিভ দুই দিকে এটা যেতে পারে, যেহেতু এটা বাংলাদেশ এই জন্য বলে রাখতেছি। সে শিক্ষা পাইতে পারে যে আমি তো এলিট, আমার জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা করা হয়, তাইলে গেছে, ওটা তাকে বোঝাইতে হবে। আবার সে শিক্ষা পাইতে পারে যে আমি তো আসলে মাইনরিটি, 8 জনের খাবার তো চাপাই দিতে পারতো, ভোটে তো 8 জনই দিচ্ছে, 8 জন বলছে ভাত খাবো, আমার জন্য বিরিয়ানি রান্না করছে। তার মানে আমি যদি কখনো টিচার হই, আমি যদি কখনো অ্যাডমিনিস্ট্রেটর হই, 8 জন যদি একটা জিনিস বলে, তার এগেনস্টে যদি 2 জন থাকে, ওই 2 জনের ব্যাপারেও কিন্তু আমার দেখতে হবে, কারণ আমারে কেউ একজন ট্রিট করছিল এইভাবে। তো এইটা হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস, যেটা একই ঘটনা এক একজন এক এক ভাবে তোমার ট্রিট করতে পারে, এক একজন এক এক রকম ভাবে শিক্ষা নিতে পারে। সবচেয়ে ভালো জিনিস থেকেও চাইলে খারাপ শিক্ষা নেওয়া যায়, তুই যদি নিতে চাই, তুমি ঠেকাইতে পারবে না, কিন্তু এটা কমাইতে হবে, এমন ভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে যাতে সবাই না হইলেও মেজরিটি অন্তত কোন রকম কমপ্লেইন করতে না পারে, কোন রকম কমপ্লেইন করতে না পারে যে তাদের কথাবার্তাগুলো অ্যাটলিস্ট শোনা হয়নি। শুনে অ্যানালাইজ করে যদি তাদেরকে বলা হয় যে হ্যাঁ তোমরা এটা বলছিলা, এই জিনিসটা আমাদের ভালো লাগছে, এটা আমাদের অনেক উপকার হয়েছে, অ্যাকনলেজ করলাম, বাকি অংশটা আমরা এখন করতে পারতেছি না, ওইটাও ভালো, ওইটাও কারেক্ট করতে পারলে ভালোই হইতো। আমি যদি এরকম কারিকুলাম ডিজাইন করতে পারতাম যেটা প্রত্যেকটা স্টুডেন্টের আহ মানে নিড যেটা, সেটাকে হচ্ছে তোমার ইয়ে করে, প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা টিচারের নিডকে হচ্ছে স্যাটিসফাই করে, তাহলে তো ভালোই হইতো। এভরিওয়ান নোজ দ্যাট এটার টাকা মনে করো নাই, তখন সেটার বলার সিস্টেম এমন না যে টাকা নাই এই জন্য করবো না, সেটা বলার সিস্টেম আছে যে আমরা তাইলে এটার জন্য কিভাবে কি করা যায়, লেটস প্ল্যান টুগেদার। তো এই টুগেদারনেসটা, যদিও আমরা গণতন্ত্রের কথাই বলি, কিন্তু এই টুগেদারনেসটা বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটা জাস্ট কথায় লেখা থাকে আর কি।
আমাদের মতো দেশে এইটা আমরা এর ধারে কাছে আসলে চাইনি। এই যে রিসেন্ট গণভোট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এরকম ইয়ে হচ্ছে, তো এটার পক্ষে বিপক্ষে অনেক কিছু আছে। তো আমি যেটা বলবো যে হ্যাঁ, গণভোটের ব্যাপারগুলো যদি মানুষজনকে বোঝানো যায় যে এটা আসলে কি হইতেছে, কেন হইতেছে, তখন কিন্তু মানুষ আসলে কোশ্চেন করবে। আমরা মাঝে মাঝে আন্ডার এস্টিমেট করি, বাচ্চাদেরকে আন্ডার এস্টিমেট করি। আমরা মাঝে মাঝে যারা একটু পড়াশোনা করছে, তারা যারা পড়াশোনা একটু কম করছে তাদেরকেও আন্ডার এস্টিমেট করি, যে পলিটিক্স বোধহয় আমরাই বুঝি, পলিটিক্স বোধহয় ওরা বুঝে না। মানে পুরো জীবনটাই একটা পলিটিক্স। অনেক ক্ষেত্রে একজন স্ট্যাবলিশড, মনে করো একাডেমিশিয়ানের থেকে একজন খেটে খাওয়া মানুষ ভালো ডিসিশন দিতে পারে, রিয়েল লাইফ বেটার ডিসিশন দিতে পারে। কারণ তার একটা কনস্ট্রেইন্টের মধ্যে, কমপ্লিকেটেড একটা সিচুয়েশনে তাকে বাঁচতে হয়। তাকে সারা জীবনের পুরাটা টাইমই এরকম ডিসিশন নিয়ে বড় হইতে হয়েছে, এক্সট্রিম ডিসিশন। অন দা আদার হ্যান্ড, আমাদের দেশের সব একাডেমিশিয়ান যারা আছে, তারা সবাই হচ্ছে এক্সট্রিম পোভার্টি বলো, এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়নি। আমি যাইনি। মানে আমি নিজেকে ইমাজিন করি যে আই এম ওয়ান অফ দ্য প্রিভিলেজড ওয়ান। আমার বাবা মা কোনোদিন আমার পড়াশোনার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। আমার কোনোদিন খাতার অভাব ছিল না, রাইট? তো আমি হুম। জীবনেও বুঝবো না যে একটা স্টুডেন্ট খাতা কাগজের অভাবে লিখতে পারতেছে না, এটা কি। এটা আমি বোঝার চেষ্টা করতে পারি, আমি এমপ্যাথি ফিল করতে পারি, কিন্তু আমি এক্সাক্ট জিনিসটা কিন্তু বুঝবো না। আমার এক্সাক্ট জিনিসটা বুঝতে হলে আমাকে স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, যে স্টুডেন্টের কি অবস্থা। আমার মনে পড়ে যে খুব একটা অ্যামেজিং, মানে আমরা শখ খাইছিলাম আমরা যখন ডিপি তে প্রাইমারিতে সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড কনসালটেন্সিতে চাকরি করি। হিউজ শখ। আমার বাড়ি হচ্ছে গ্রামে, তো আমার গ্রামের পাশে প্রাইমারি স্কুল আছে। তো আমি অলওয়েজ চিন্তা করি যে আমি যেটা করতেছি এটা আমার গ্রামের প্রাইমারি স্কুলে যেভাবে যাবে, ওইটাই হচ্ছে আসলে অ্যাচিভমেন্ট লেভেল। ঢাকার কোনো একটা প্রাইমারি স্কুলে কিভাবে গেছে, ওইটা ঠিক আছে, দেখতে ভালো লাগে, কিন্তু আসল লেভেল হচ্ছে ইমপ্লিমেন্টেশন লেভেল, আমি বুঝবো উইদাউট বুঝবেন, এনি হ্যাঁ। মনিটরিং, উইদাউট এনি ডিরেক্ট ইনভলভমেন্ট। হ্যাঁ, এখন আমি যদি যে ওখানে টিচারকে জিজ্ঞেস করি যে দেখেন আমরা কিন্তু এটা বানাইছি, এটা কিন্তু আমরা তৈরি করছি, আপনার কিন্তু এটা করতে হবে, নিজের এলাকা বলে কথা, মানিজ্যতের ব্যাপার, এটা বললে উনি ঠিকই করবে। আমি ওনার ছোট মানে আমার হয়তো কাকা লাগে, আমার হয়তো চাচা লাগে, আমার আপু লাগে, দিদি লাগে, আমি বললাম, উনি ওনার স্কুলে ঠিক করে করলো। এটা একটা স্কুল, আমি একটা স্কুলে কথা বলতে পারলাম, পার্সোনাল ইন্টারাকশন করতে পারলাম, বাকি স্কুলগুলোর কি হবে? তো এটা কিন্তু অবজারভেশন না। তো অবজারভেশন ওই ইয়ের মতো, অনেকটা মজা করে বলা যায়, শ্রোডিঞ্জার্স ক্যাট নিয়ে একটা ইয়ে আছে না, যে বাক্সের মধ্যে বিড়াল রেখা দিছে, আবার হুম। রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আছে। তো বাক্স খুললে একরকম, বাক্স বন্ধ করলে একরকম, অবজার্ভ করলে একরকম, না করলে একরকম। তো এইটা হইতে হবে অবজারভেশন ছাড়া। পজিটিভ যেগুলো বলবো এগুলো অবজারভেশন সহই বলতেছি, নেগেটিভটা আনতে হবে, মানে সুপারভাইজ জিনিসে না, একেবারে টোটালি আনসুপারভাইজড বা মিনিমাম সুপারভিশনে যেটা হয়েছে, ওইটা থেকে আমি ওর্স্ট কেস সিনারিও পাবো। সেইটা নিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, মোটামুটি কাজ হয়েছে। 100% হয় না, মনে করো 30%, 40% হয়েছে, 0% থেকে 40% বেটার, সেই হিসেবে আমরা ততটুকু স্যাটিসফাই। বাট যখন নিউ কারিকুলামের ডিসিমিনেশনটা হইলো, ওই যে যেটার কথা বললাম, যে ওইখানে যেটা দেখা গেল, ওইখানে আমরা অনেক পজিটিভ নিউজ পাইছি এমন জায়গা থেকে যেখানে আমাদের এক্সপেকটেশন ছিল না। একেবারে প্রত্যন্ত অঞ্চলে সেখান থেকে খুবই পজিটিভ নিউজ আসছে। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম, ইনফ্যাক্ট আমি এটা বোধহয় সব জায়গায় বলি, পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে, আহ, যেটা আমাদের দেশ, আমাদের কালচার, রিলিজিয়ান, পলিটিক্স সবকিছুর সাথে রিলেটেড, এটা আমি লাইফে কখনোই ভুলবো না, এই জন্য সবসময় বলি। সম্ভবত ওই সময়ের শিক্ষামন্ত্রী দীপু মনি ছিলেন, আহ সারা দেশের বিভিন্ন শিক্ষকদের সাথে একটা মানে মত বিনিময় সভা মতো হচ্ছিল, যে আপনারা নতুন নতুন কারিকুলামে পাইলটিং করতেছেন বা পড়াইতেছেন, মানে 62টা স্কুলে পাইলটিং করা হয়েছিল সারা দেশে, বই বা এগুলা টিচিং সিস্টেম কারিকুলাম দেওয়ার আগে। ওই 62টা স্কুলের থেকেই সম্ভবত 62 জন বা 31 জন হাফ হাফ করে নেওয়া হয়েছিল, যতদূর আমার মনে পড়ে। তো ডিটেলস ইম্পর্টেন্ট না, কি হয়েছিল ওইটা বলি তাহলে সবাই সহজে বুঝতে পারবে। তো ওইখানে আসলে বিভিন্ন জিনিস নিয়ে কনসার্ন টিচাররাও বলতেছিলেন, আমরা যারা রাইটার আমরাও বলতেছিলাম, যারা কারিকুলাম ডিজাইন করছে এনসিটিভি তারাও বলতেছিলেন। আহ আমি কারোর নাম মেনশন করব না, যেহেতু এটা শুধু টিচাররাই সম্ভবত শুধু এটা মেনশন করতে পারবেন, আমার রাইট নাই যে ওখানে কে কি ছিল নাম বলা। বাট কোনো একটা জায়গায় আমরা স্কুল, কলেজ, মাদ্রাসা, কোন জায়গায় কেমন রেসপন্স আসতেছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করলাম। একটা জায়গায় খেলা ছিল, সামাজিক বিজ্ঞানের কোনো জায়গায় ফুটবল খেলার কথা ছিল।
এই যে বললাম যে গেমের যে ব্যাপারগুলা, এগুলা প্রত্যেক সাবজেক্টে, নট অনলি ম্যাথ, নট অনলি সায়েন্স, প্রত্যেক সাবজেক্টে ছিল, এবং জিনিসগুলো ইন্টার কানেক্টেড ছিল। ইন্টারডিসিপ্লিনারি জিনিসটা ডিজাইন করার চেষ্টা করা হয়েছিল। কতদূর হয়েছে সেটা বাংলাদেশের জনগণ বলতে পারবে। ইটস নট মাইন্ড টু কমেন্ট অন। এটা আমরা যেহেতু ক্রিয়েট করছি, আমরা বললে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। তো ওইরকম চেষ্টা করা হয়েছিল যে ফুটবল খেলা যেন সায়েন্সের মধ্যে থাকে, আবার ম্যাথের মধ্যেও যেন ওইটার রেফারেন্স আসে। সামাজিক বিজ্ঞানে যখন খেলা হচ্ছে, ওই খেলায় গোল টোল হিসাব কেমনে করতেছে, ট্যালি করতেছে না কি করতেছে, এই জিনিসগুলো যেন হচ্ছে আমাদের ম্যাথ বইয়ে বা ডিজিটাল টেকনোলজি বইয়ে রেফারেন্স হিসেবে থাকে আর কি, যতদূর পারা যায় বইয়ের পেজ বা এগুলা লিমিটেশন মেনে টেনে আর কি। তো এখন ফুটবল খেলা নিয়ে ঝামেলা যেটা হইলো, যে আমরা চিন্তা করতেছিলাম যে আহ আমাদের দেশে তো আসলে মেয়েদের ফুটবল যে খেলে, তাদেরকেও আমরা ঠিকভাবে আসলে প্রপার রেসপেক্ট দেই না, সেলিব্রেট করি না, আজে বাজে কথা বলি, রাইট? ছেলেদেরটারে কিছু বলি না, ছেলেদেরটা খারাপ খেললে গালিগালাজ করি, ভালো খেললে মাথায় তুলে নাচি, ক্রিকেট ও ফুটবলে তাই। তো আমরা কিন্তু মেয়েদের খেলাধুলার ব্যাপারে এখনো ওই পরিমাণ প্রোগ্রেসিভ হইতে পারি নাই, যে একটা মেয়ে তারও খেলতে ইচ্ছা করতে পারে, তারও একসাথে একটা টিমে খেলার ইচ্ছা করতে পারে, মেয়েদের একটা টিম, এবং তাদেরকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। হ্যাঁ, সে কিভাবে খেলবে, কি করবে না করবে, সেটার ব্যাপারে আমরা সাজেশন দিতে পারি, ওকে। তো খেলা যাবে না এই টাইপের জিনিস নিয়ে কিন্তু আমরা বেশি ফোকাস থাকি, আমাদের নিউজ পেপার খুললেই দেখা যায়। তো এটা হচ্ছে রিয়েলিটি, এখন এটা ডিনাই করার কোনো ওয়ে নাই। তো এখন এটা নিয়ে তাইলে স্বাভাবিকভাবে বুঝতে হবে যে এটা আমাদের কালচারের মধ্যে চলে আসছে, যেমনি আসুক সেটার পিছনে আমি যাব না। কিন্তু রিয়েলিটি এটা, জরিপ বলতেছে যে মেয়েরা ফুটবল খেললে সেখানে পজিটিভ নিউজের থেকেও হয়তো নেগেটিভ নিউজ অনেক বেশি আসতেছে, নেগেটিভ কমেন্ট বেশি আসতেছে। তাইলে এইখানে এটা কেয়ারফুল থাকতে হবে। এটা অবজারভেশন, অবভিয়াসলি সারা দেশের মানুষের সবাই চেতায়ত কোনো কিছু করা যাবে না, তাই না? তাহলে এটা ইমপ্লিমেন্টেশন হবে না। এগুলো নিয়ে ডিসকাশন হইতে লাগলে আমি তখন একটা মজার ইনসাইট পাইলাম আমার এক টিমমেটের থেকে। আমার এক টিমমেট, আমাদের গণিত বইয়ের লেখক, আমি ওনার নাম মেনশন করব না সঙ্গত কারণে, উনিও একটা ভিজিটে গেছিলেন। উনি ভিজিটে গেছিলেন একটা মাদ্রাসা, এবং এই মাদ্রাসায় ছেলে এবং মেয়ে একসাথে আছে, ঠিক আছে? এখন আমরা যখন চিন্তা ভাবনা করতেছি যে এখানে কি ফুটবল খেলা বা এই ব্যাপারে আসলে ছেলেরা যেভাবে আমাদের সারা বাংলাদেশের হিসাব অনুযায়ী সামাজিক বা আর্থসামাজিক অবস্থান, সেটা পলিটিক্যাল থেকে শুরু করে রিলিজিয়ান হোয়াট এভার, সব মিলায় ওভারঅল সিস্টেমে ছেলেরা যেভাবে ফুটবল খেলা বা এগুলাতে এক্সপোজ, মেয়েরা তো ওইভাবে না, তাই না? একটা এলাকায় যদি একটা মাঠ থাকে, দেখা যাবে যদি 100টা ছেলে ফুটবল খেলতেছে, ওইখানে হয়তো হাইয়েস্ট 5টা 10টা মেয়ে যে ফুটবল খেলতে পারে, তাও শাই ফিল করবে প্রথম দিকে। এখন ওই জন্য আমরা একটু চিন্তায় ছিলাম যে আসলে যে ফুটবল খেলাটা, এটা তো ডিজাইন করা সবার জন্য, তাহলে এটা কি আসলে আমরা কি একটু আনফেয়ার কাজ করে ফেললাম? ছেলেরা তো ফুটবল খেলতে চাইবেই, খুশি মনে খেলবে, মেয়েরা তো খুব বেশি হয়তো খেলতে পারবে না বা লজ্জা ইয়ে করবে। আমরা এটা নিয়ে খুবই কনসার্ন ছিলাম যে তাইলে এটা আমরা কি করতে পারি, আমরা কি আরো গেম দিব, আরো কিছু করব? আমাদের কাছে যেটা ফিল্ড রিপোর্ট আসলো সেটা হচ্ছে খুবই অ্যামেজিং, একেবারে কন্ট্রাডিক্টরি ফিল্ড রিপোর্ট। শহরের একটা স্কুলে, সেইখানে তারা এই মেয়েদের খেলাটা করতে যে করতে পারে নাই, ঠিক আছে? ছেলেদের খেলাটা করতে পারছে ফুটবল, মেয়েদের ফুটবল খেলাটা শহরের একটা স্কুলে সেখানে করতে পারে নাই। অন দা আদার হ্যান্ড, আমি রিপোর্ট পাইলাম, আর আমার সহকর্মী একজন ভিজিট করে এসে রিপোর্ট দিল, একেবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে সরাসরি গাড়িতেও যাওয়া যায় না, গাড়ির থেকে নাইমা বোধহয় ভ্যান, নৌকা টোকা কিছু করে নাকি যাইতে হয়। আমি যাইও নাই ওখানে, আমার যাওয়ার ইচ্ছা আছে কোনো একদিন দেখে আসবো বলে। তো আমার সহকর্মী সেটা রিপোর্টে লিখলো যে ওইখানে একটা মাদ্রাসায় যেখানে ছেলে আর মেয়ে একসাথে থাকে, সেইখানে তারা ফুটবল খেলা খেলাইছে, ওই চ্যাপ্টারের কাজ হইছে 100%। এবং আরো বেশি হয়েছে, যেটা আমরা লেখারও সাহস করি নাই আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায়। যে ইউজুয়ালি কোলাবোরেশন শিখাইতে হলে তোমাকে কি শিখাইতে হয়? তুমি কি শুধু ছেলেদের সাথেই কোলাবোরেট করবা? চাকরি বাকরি যখন করবা তখন অফিসে কি শুধু ছেলেরা থাকবে, মেয়েরা থাকবে না? তাহলে আমরা গেম গুলা শিখাইতেছি কি জন্য, খেলাধুলা করাইতেছি ডিসিপ্লিনের জন্য, কোলাবোরেশন শেখানোর জন্য। তা কোলাবোরেশন এক টিমে যদি শুধু ছেলে থাকে, এক টিমে শুধু মেয়ে থাকে, তাহলে তো ছেলেরা ছেলেরা কোলাবোরেশন করলো, মেয়েরা মেয়েরা কোলাবোরেশন করলো, ক্রস কোলাবোরেশন তো আর হইলো না। তো আমরা ইনিশিয়াল ফেজে যখন জিনিসটা যাচ্ছিল পাইলট মোডে, আমরা সরাসরি শুধুমাত্র ছেলেদের জন্যই লিখছি, মেয়েদের জন্যই লিখছি, নির্দেশনা দেওয়া আছে যে যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা এইভাবে করবেন। প্রত্যেক এলাকার পরিস্থিতি এক এক রকম, তারা বিবেচনা করে টিচারের এটা বিবেচনা বোধ আছে, আমরা তার উপর এটা ছেড়ে দিচ্ছি। ওইখানে মাদ্রাসায় ছেলেরা ভার্সেস মেয়েরা খেলা হয়েছে, এবং তারপরে শখ যেটা পাইছে সেটা হচ্ছে তারা টিম মিক্স আপ করেও খেলছে।
একই টিমে ছেলে এবং মেয়ে আছে, দুই টিমে মিক্স আপ করে ফেলছে। মাদ্রাসার যারা টিচাররা ছিলেন তারা ওইটা এনশিওর করছে যে এই খেলাটা যেন ফেয়ার হয়, এই খেলাটা যেন সবাই এনশিওর করতে পারে, যেটা আমরা পাইলটিং বা এটার সময় লেখারও সাহস করি না। স্বাভাবিক তাই না? আমাদের দেশে যেখানে এরকম মেয়েরা খেলতেছে শুধু সেইটাই অধিকাংশ মানুষ অ্যাকসেপ্ট করে না, সেখানে আমি কেমনে ওইটা ডিরেক্টলি দিয়ে দিব যে ছেলে মেয়ে সবাই একসাথে খেলবে? এটা তো হবে না। এটা তো অনেক জায়গা থেকে হচ্ছে তোমার সমালোচনা আসবে বা এগুলো অনেক কিছুই আসবে। তো সেই জন্য আমরা ইয়ে করি নাই। কিন্তু এখানে একটা মাদ্রাসায় মানে আমাদের কাইন্ড অফ মনে হইলো মুখ একটা থাপ্পড় দিল, যে আমরা তাদের আন্ডার এস্টিমেট করছি, যে আমরা মাদ্রাসা শিক্ষা বা এগুলো নিয়ে এত কিছু বলি, আমরা তাদের এরকম মাঝে 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 তো কমেন্ট করে ফেলি তাই না, মনের ভুলে হোক সবকিছু নিয়ে হোক, যে ওই শিক্ষা ব্যবস্থা আমাদের ন্যাশনাল কারিকুলামের সাথে ইকুয়াল লেভেলে না, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেটা আছে তারা কোলাবোরেট করতে চায় না, বা তারা এই করতে চায় না ওই করতে চায় না। তো ওই দিন আমি কাইন্ড অফ মনে হইলো মুখে একটা থাপ্পড় খাইলাম, যে এটা আমি কি দেখতেছি। আমার ঢাকা শহরের না হইলেও, কোন শহরের নাম বলবো না, ঢাকায় হয় নাই, ঢাকায় ইউজুয়ালি খেলাধুলা এগুলো চলে, এই জন্য ঢাকা আসলে আউট অফ সিলেবাস। ঢাকার হিসাব করে লাভ নাই, ঢাকা শহরে ছেলে মেয়ে বিভিন্ন রকম খেলাধুলার সিস্টেম আছে, যে যার মতো করে। তো অন্য একটা শহরে তারা খেলাইতে পারে না, তারা শুধু মেয়েরা খেলবে সেটাই খেলাইতে পারে না, পারে না, এটা তাদের কন্টেক্সট, কিছু করার নাই। আমার ওইখানে প্রত্যন্ত অঞ্চলের একটা মাদ্রাসা, সেখানে হচ্ছে তারা ছেলে মেয়ে সব সব একসাথে খেলছে এবং তারা এটা এনশিওর করছে, প্রপার রেফারিং করছে, প্রফেশনাল রেফারিং এর মতো, যে কেউ যেন কাউরে ধাক্কা না দেয়, কেউ যেন কাউরে ইনজুর করে না ফেলে, এই সবকিছু মেনটেন করে যেটা করা দরকার এটা তারা করছে। তো দ্যাট ওয়াজ দ্য রিপোর্ট। আমি মিটিং এ তখন এটা বলছিলাম যে আমাদেরকে মাঝে মাঝে সামনে আগাইতে হবে এবং আমাদেরকে এই জিনিসগুলো আসলে একটু মানে দূর করা লাগবে, মানে একেবারে জিরো নিউট্রাল লেভেল থেকে জিনিসটা দেখা লাগবে। আমাদেরকে পলিসি এভাবে ডেভেলপ করতে হবে যে আমরা যেন উইথ রেফারেন্স পাবলিশ ডকুমেন্ট সহ বলতে পারি যে ভাই তুমি তো বলছিলা যে এখানে এরকম হয় না, আমি তো দেখতেছি এই কয় স্কুলে এখানে এরকম হয়, ওরা তো আমাদের শহরের স্কুলের থেকে ভালো করছে। তো আমি কেন তাদেরকে হচ্ছে আন্ডার এস্টিমেট করবো? আমি তাদেরকে লাইমলাইটে না নিয়ে আসি, অ্যাটলিস্ট মেইন স্ট্রিমে তো নিয়ে আসবো। কাউকে আলাদাভাবে প্রিভিলেজ দেওয়ার দরকার নেই, কিন্তু আমি সবাইকে মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ড তো দিতে পারবো। তাইলে তারপরে যে আগায় যাবে আগায় যাবে, পিছায় যাবে পিছায় যাবে। তো ওই জায়গাটা আমাদের হচ্ছে কারিকুলামে আরো বেশি করে অ্যাড্রেস করা উচিত। এইটা কেউ আসলে যেটা হয়, এটা হচ্ছে বলতে পারো আমাদের বাংলাদেশের সাবকন্টিনেন্টের কথা বলবো না, সাবকন্টিনেন্টের কথা বললে অনেক দেশকে আসলে অপমান করা হয়। অনেক দেশ আছে যাদের অবস্থা খুবই খারাপ, লেটস সে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে তো অনেক রকম আনস্টেবল পরিস্থিতির মধ্যে দিয়ে গেল। ওরা চেজে, দাবাতে বা ম্যাথমেটিক্যাল লার্নিং এগুলা যেগুলাই বলো, ওরা হয়তো টপ লেভেল প্রডিউস প্রডিউস করে নাই, কিন্তু ওরা জেনারেল লেভেলে অনেক কাজ করছে, যেটা আমরা বাংলাদেশে ইমাজিনও করতে পারবো না। আমাদের অবস্থা শ্রীলঙ্কার থেকে বহুত ভালো। আমাদের অবস্থা এত আনস্টেবল ছিল না, কিন্তু আমরা কিন্তু করতে পারিনি। বিকজ আমরা আনস্টেবল হওয়ার ভয় পাই। আমরা ভয় পাই যে একবার আনস্টেবল হইলে আমাদের স্টেবল হইতে হইতে কত বছর যে লাগা যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। বাট আমরা স্টেবিলিটির দিকে যাই না, মানে ওই যে ঠান্ডা মাথায় সব কাজ করব, মানে রকচটা পাবলিক টাইপের সবাই চেতা। তো ওই যে ঠান্ডা মাথায় জিনিসটা গুছাই নিব যে এখন এইটা করলে এটা হবে, এটা করলে দেশের ক্ষতি হবে, এইগুলা নিয়ে খুব বেশি মাথা ব্যথা অধিকাংশ লোকের নাই। মানে অধিকাংশ লোকের বলতে আমি নিজেও তাদের মধ্যে একজন। আমার এখন মনে হবে যে আরে এটা কেন বাদ দিল, এইটাই দিতে হবে। মানে ওইটা কেন বাদ দিছে, কি জন্য দিছে, এটা যে মাঝামাঝি একটা নেগোসিয়েশনে আসবে এরকম করে জিনিসটা, এটা ফার্স্ট রেসপন্স আমার মাথায় আসবে না। আই হ্যাভ টু বি অনেস্ট। আমরা তুমি এখনই বলো যে কারিকুলাম থেকে এই জিনিসটা বাদ দিছে, আমি সাথে সাথে বলবো যে এটা গোড়ার ডিমের একটা কাজ করছে, এটা হুদাই বাদ দিছে, এটা ভালো জিনিস ছিল। ঠিক আছে, কিন্তু আমি এক্সপ্লেনেশন দাবি করব না যে যারা বাদ দিছেন আমারে বলেন তো একটু কেন বাদ দিছেন, আমি শুনি আগে যে হুম। আপনারা কেন বাদ দিছেন, কোন লজিকে বাদ দিছেন, লজিকটা দেন, এক্সপ্লেনেশন দেন, তারপরে আমি আর কমেন্ট করি। তো এই যে স্লাইড পজ, স্লাইড ডিলে, যে একজনের কথা শুনে আমি ভুল বললাম, ভুল বলার আগে আমি একটু তার কথা শুনে নিই যে ভাই আপনি এটা কেন বলছেন। কতে কাকাতুয়াও হয়, কতে কাক হয়, কতে কোকুলে হয়। এখন কেউ ক বলছে, ক বললে আমি যদি কাকাতুয়া ধরেই কথা বলা শুরু করি, তাহলে তো উল্টা আমি একটা মারামারি কাটাকাটি সৃষ্টি করার পরিবেশ তৈরি করলাম। আমি বলবো যে আপনি কতে কাকাতুয়া বলছেন, সে বলবে না আমি তো কতে কোকিল বলতে চাইছিলাম, আপনি আমার কথা বিকৃত করতেছেন, আরো অনেক কিছু বলবে। বাংলাদেশে এই নিউজ গুলা খুবই পপুলার, যে ওই যে আমার কথা বিকৃত করা হয়েছে, আমার কথা এই করা হয়েছে সেই করা হয়েছে। নিউজ পেপারও যখন পাবলিশ করে এখানে দিয়ে দেয় একটা পুরা কনটেক্সট ছাড়া মাঝখানের একটা জিনিস দিয়ে দিবে, যেটাতে যে কেউ শুনলে তারে আসলে গালিগালাজ করবে, অথচ সে হয়তো আগে পরে কোনো একটা তুলনা দিয়ে ধরা যাক বা এরকম কিছু দিয়ে বলছে।
লাভ নাই। যেটা হওয়া সেটা ক্ষতি হয়ে গেছে। একটা বিশাল তোমার মনে করো আনরেস্ট এরকম অলরেডি মানে মেন্টালি মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে। এইটা তুমি আর কখনোই মানে এটা মানে এটা কনজারভেটিভ প্রসেস না, মানে এটা কনজার্ভ করবে না, এটা কখনোই আগের অবস্থায় আসবে না। ধরো আমাদের যে সিচুয়েশনটা, এই যে এখন যে পরিস্থিতিটা চলতেছে, এখনো ইলেকশন হয় নাই। তো ইলেকশন হওয়ার পরে আমরা এক্সপেক্ট করতেছি যে বাংলাদেশ হয়তো স্টেবিলিটির দিকে যাবে, রাইট? এখন এই ইলেকশন হওয়ার পরে আমাদের মাথা যে আরো গরম হবে না, তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা কারোর উপরে ভরসা করতে পারি না। সমস্যাটা হচ্ছে ওইখানে। তো কারিকুলাম নিয়ে আমি দেখছি ওই জিনিসটা, এন্ড আমি মোটামুটি লিখে দিতে পারি যে ধরো এই যে কারিকুলামটা কোনো একটা গভর্নমেন্ট ইয়ে করছে, এই সেম কারিকুলাম যদি আরো একটা গভর্নমেন্ট করতো, হুম। ওই একই রকম প্রতিক্রিয়া আসতো। হুম। অনেকে আমাকে আশাবাদী বলতে পারে এই জন্য যে মানুষ তো আসলে বায়াসড, মানুষ আসলে এক দল করলে সমালোচনা করে, আর এক দল করলে সমালোচনা করে না, এটা অনেকে বলতে পারে। কিন্তু ঠিক আছে, আমি তাদের সাথে আসলে আহ ঠিক আছে, চ্যালেঞ্জ না, ঠিক আসলে আমি আমার অপিনিয়ন বললাম যে আমার মনে হয় যে যখন সার্টেন জায়গায় ফান্ডামেন্টাল কিছু ইস্যুতে যখন তোমার থিঙ্কিং লেভেলে তোমাকে চিন্তা করানোর জন্য ট্রাই করা হয়, তখন ওই অনেকটা ফ্যারাডেস কি একটা ল ছিল, কি জানি ভুলে গেছি আমি, যে যেদিকে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা যেরকম হইতেছে, যে বিপরীত ডিরেকশনের দিকে জন্য একটা করে যাইতেছে, লেন্সের একটা ছিল একটা সূত্র। কার্ডেন তো লেন্সের ল, সরি লেন্সের ভুলে সূত্র গেছি আর ছিল কি। যে যে কারণে উৎপত্তি হয় সেটাকেই ইয়ে করে যেটা অপোজ উৎপত্তি করে। হয় ওটারই হচ্ছে কন্ট্রাক্ট করা শুরু করে। সো হুম। যখনই তুমি কোনো চেঞ্জ করতে যাবা থিঙ্কিং লেভেলে, তখনই সেটা কন্ট্রাক্ট করা শুরু করবে। এবং আমি অ্যাকচুয়ালি এটা আমার বিলিভ বলতে পারো যে বা এটা আমার অবজারভেশন বলতে পারো, এটা যে কোনো গভর্নমেন্টের জন্য ট্রু। বাংলাদেশের বাংলাদেশে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যারা এসে এরকম একটা কারিকুলাম তৈরি করবে এবং সমালোচনা খাবে না। এটা ইম্পসিবল। যেই তুমি চেঞ্জ করতে যাবা, যেই তুমি বলবা যে এই জিনিসগুলা চিন্তা করতে হবে, এটা করতে হবে, সেটা যেই করুক, বাংলাদেশের যে কোনো পার্টি, আমি কোনো পার্টির নাম মেনশনই করতেছি না, লেট এক্স বি এ পার্টি, ম্যাথমেটিক্যালি স্পিকিং, ম্যাথমেটিক্স এর মজাটা হচ্ছে এখানে, আমার দরকার নেই ফর অল এক্স, যেখানে এক্স বিলংস টু পলিটিক্যাল পার্টি সে, প্রত্যেক পলিটিক্যাল পার্টি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কেউ এসে এই কারিকুলাম ইমপ্লিমেন্ট করতে যাক, তারাই একই প্রবলেমে পড়বে, সেম প্রবলেমে পড়বে। হয়তো 19-20, একদল লোক না বললে আর একদল লোক বলবে, কিন্তু বলবে, এটা শিওর। তো আমাদের যেটা লং টার্ম সলিউশন সেটা হচ্ছে আমাদেরকে এগুলো অ্যাড্রেস করা শিখতে হবে। আই ডোন্ট কেয়ার যে এটা কোন পলিটিক্যাল পার্টি করলো, কে করলো, অ্যাজ লং অ্যাজ এটা বাংলাদেশের জন্য হেল্পফুল, ততক্ষণ পর্যন্ত এটার ব্যাপারে আমার সাজেশন থাকবে যে ডিল উইথ পিপল কেয়ারফুলি। এবং এটা আমি আমার টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে যত কঠিন টপিকস হোক, যত জিনিসই হোক, স্টুডেন্টদের সাথে যদি শেয়ার করা হয় যে দেখো অবস্থা হচ্ছে এরকম, এক্সামের এরকম আসার পসিবিলিটি আছে, এই জন্য আমরা এই জিনিসগুলো প্র্যাকটিস করতেছি, কিন্তু এখান থেকে কোনটা এক্সামে আসবে এটা আমরা জানি না, এটা র্যান্ডম চয়েস, এটা টোটাল একটা সেন্ট্রাল কোশ্চেন হয়তো হইতেছে। আমি অনেকদিন সেন্ট্রাল এক্সাম হয় এরকম সাবজেক্টে পরীক্ষা নেই, তো ওই জন্য আমার কথাবার্তা সেন্ট্রাল এক্সাম টাইপের হয়ে যায়। মানে সেন্ট্রাল এক্সাম মানে পাবলিক এক্সামের মতো, যে সব ফ্যাকাল্টি সবাই হচ্ছে তোমার মনে করো কোশ্চেন প্রপোজ করে, একজন মডারেটর বা কোর্স কোঅর্ডিনেটর কোশ্চেন সিলেক্ট করে, সিলেক্ট করে তারপর এটাতে কোশ্চেন হয়। তো তো আমি যখন আমাদের স্টুডেন্টদের বলি তখন আমি বলি যে দেখো, এইটা হচ্ছে বেসিক, এইটা হচ্ছে অ্যাডভান্স, আহ এইখানে হচ্ছে তোমার এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাইতে পারে, আরো 2-3টা ফর্মুলা আছে, বাট আমাদের সবগুলা জানতে হবে, কারণ কে কোন কোশ্চেন প্রপোজ করবে এটার কোনো ঠিক নাই। সো উই হ্যাভ টু প্রিপেয়ার ফর এভরিথিং। কোনো সিলেবাস বলে কোনো কিছু নাই, কোনো শর্ট সাজেশন বলে কোনো কিছু নাই, আমার কাছ থেকে এগুলো পাবা না, এটা বলা মানে আমার স্টুডেন্টের ক্ষতি করে। আমি জেনে শুনে তো আমার স্টুডেন্টের ক্ষতি করতে পারবো না। তোমার এক্সট্রা টাইম লাগলে, ডিসকাশন টাইম লাগলে আমি আছি, এক্সট্রা অনলাইন সেশন লাগলে আমি আছি, কিন্তু যেটা তোমারে করতে পারবো না সেটা হচ্ছে আমি ক্ষতি করতে পারবো না। তো এইভাবে কমিউনিকেট করলে অ্যাটলিস্ট ইন মাই এক্সপিরিয়েন্স আমি দেখছি যে স্টুডেন্টরা অ্যাটলিস্ট ভয়টা কম পায়, ভয় বলে। তো এটা আমার কাছে মনে হয় যে আমার টিচিং লাইফের ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট, যে স্টুডেন্ট বুঝতে পারতেছে না বা আমি পড়াইলাম সেটা বুঝলো না, সবাই বলে কিনা আমি জানি না, হয়তো ওই লেভেলে যাইতে পারি নাই যে সবাই আমার কাছে এসে বলবে, কিন্তু অ্যাটলিস্ট মেজরিটি না হইলেও 60-70% তারা যে প্রবলেম বুঝতেছে না, ক্লাসে আসতে পারে নাই, কেন আসতে পারে নাই, কি সমস্যা হচ্ছে, ইভেন পার্সোনাল কোনো প্রবলেম থাকলেও তারা আমার কাছে এসে শেয়ার করার চেষ্টা করে। তো এইটা আমি বলবো আমার অ্যাচিভমেন্ট। আমি অ্যাটলিস্ট তাদের ভয় দেই নাই যে আমার কাছে একেবারে বাঘ ভাল্লুকের মতো আসবে না। তো আমি ওইটা চেষ্টা করি। তো আমাদের মানে আমার যে কোনো গভর্নমেন্ট
যেহেতু কারিকুলাম শিক্ষা ব্যবস্থা, এটা মোটেও আইসোলেটেড কোনো কিছু না। এটা সরাসরি ওই যে বললাম পলিটিক্যাল বিং, সো পলিটিক্স বলো, অথরিটি বলো, অ্যাডমিনিস্ট্রেশন বলো, সবার সাথে এটা রিলেটেড। এটা মোটেও একজনের কাজ না, অসংখ্য অর্গানাইজেশন এটা স্টেক হোল্ডার, সাধারণ জনগণ থেকে শুরু করে। তো ওই অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেশন, তাদের সাথে যখন কাজ করা হয়েছে আগে পরে বা দূর থেকে দেখছি বিভিন্ন ভাবে, আমার অ্যাডভাইস থাকবে সরাসরি। কারণ আই ক্যান সে অ্যাডভাইসই বলতে পারি। কারণ অ্যাডভাইস বলবো এই কারণে যে জিনিসগুলো অনেক জায়গায় ফেল করছে, অনেক জায়গায় যতটা ভালো হওয়ার কথা ছিল হয় নাই। এটার জন্য অ্যাডভাইস বলবো যে পাবলিক অপিনিয়ন নিলে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই। আমি আমার ক্লাসেও এটা বলি যে দেয়ার ইজ নো সাচ থিং এজ স্টুপিড কোশ্চেন। একজন একটা স্টুপিড কোশ্চেন করলো, আমার মনে হলো স্টুপিড, কিন্তু আমি ওই কোশ্চেনটা এক্সপ্লেন করতে পারি না। তো আমি ফিল করব যে আমি আসলে ব্যাপারটা ভালো করে বুঝি না। এতই যদি স্টুপিড কোশ্চেন হয় তাহলে সেটার আমি অ্যান্সার দিই, সেটা আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, রাইট? তো দ্যাট ইজ মাই মোটো, দ্যাট ইজ মাই মোরাল। অ্যান্ড ওইটা হচ্ছে আমি সাজেস্ট করব যে গভর্নমেন্ট চাইলেই অ্যান্সার দিতে পারে যতটুকু দেওয়া যায়। গভর্নমেন্ট তো অ্যাকাউন্টেবল, তাহলে গভর্নমেন্ট অ্যান্সার কেন দেয় না, গভর্নমেন্ট এক্সপ্লেইন কেন করে না? আই হ্যাভ সিন এ গুড থিং, যেটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য গুড থিং আর কি, দেশের নানা বাজে পরিস্থিতি সবকিছুর মধ্যে। রিসেন্টলি চিফ অ্যাডভাইজার জিওবি, রিসেন্টলি না, প্রবাবলি তারা যখন ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করছে, তারপরে ফেসবুক একটা পেজ আছে, সবাই হয়তো দেখছে, আই থিঙ্ক ইন্টারনেটে সবাই জানে যে চিফ অ্যাডভাইজার জিওবি নামে একটা পেজ আছে। আই ডোন্ট রিমেম্বার বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট, সে যে কনস্টিটিউশনে যেখানে যেই থাকুক না কেন, প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক, তাদের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপিয়ারেন্স, অফিসিয়াল অ্যাপিয়ারেন্স এইটা আছে কিনা এটা আমি শিওর না, বা ছিল কিনা এটা আমি শিওর না। বিভিন্ন অর্গানাইজেশনের ছিল, যেমন A2I ছিল, তারপরে এরকম আরো অনেক অর্গানাইজেশন যারা কাজ করে, যাদের কাছে টিচারদের সাথে অনলাইন অ্যাপিয়ারেন্স যাদের লাগেই, তাদের ফেসবুক পেজ গুলা ছিল। টপ বা হেড অফ দ্য গভর্নমেন্ট এরকম, বা হেড অফ দ্য অথরিটি, হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এরকম মানুষদের আসলে ফেসবুক প্রোফাইল এরকম ছিল কিনা, অফিসিয়াল স্টেটমেন্ট আসতো কিনা, এটা আমি শিওর না। প্রবাবলি দেয়ার ওয়ার সাম রুল আর লস যেটা তাদেরকে প্রহিবিট করতো যে ইচ্ছা করলেই গভর্নমেন্ট অফিসিয়ালরা যে কোনো কিছু ফেসবুকে লিখতে পারে না বা বলতে পারে না। উই আন্ডারস্ট্যান্ড দ্যাট, মানে এটা স্বাভাবিক ব্যাপার। অ্যাজ এ টিচার আমারও বেশ কিছু রেস্ট্রিকশন আছে, যে আমি সার্টেন জিনিস নিয়ে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ না করে কথা বলতে পারবো, কিন্তু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমি দিতে পারবো না, বোথ ফর কারিকুলাম, আমি যে ইউনিভার্সিটিতে টিচিং করি সেইগুলা। সার্টেন জিনিস বলতে পারবো, বাকিগুলো হয়তো বলতে পারবো না। দ্যাটস দ্য রুল, এটা আমি বুঝতে পারি। কিন্তু অ্যাটলিস্ট আমি পজিটিভ চেঞ্জ দেখতেছি যে ওইখানে অ্যাটলিস্ট কিছু কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করা হচ্ছে। ধরো বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র, তারপরে বাংলাদেশের বিভিন্ন যে চট্টগ্রাম পোর্ট, এগুলা নিয়ে যে চুক্তিগুলা হচ্ছে বা এগুলা হচ্ছে, তো এগুলা জানার রাইট সব জনগণের আছে। তো ঘটনা যেটা হয় যে এগুলা কিন্তু গভর্নমেন্ট অনেক ডকুমেন্ট পাবলিশ করে, ওয়েবসাইটে থাকে। যেমন কারিকুলামের কিন্তু ডকুমেন্ট এনসিটিভির সাইটে আছে, যখন ইমপ্লিমেন্টেড হয় সেই 2022-এর বহু আগের থেকেই কারিকুলাম রূপরেখা নামে তোমার এনসিটিভি সাইটে সুন্দর করে দেওয়া আছে। এখন আইরনিটা হচ্ছে যে আমাদের দেশের মানুষজন কি এতই টেকনোলজিক্যাল স্মার্ট? কাউরে যে জিজ্ঞেস করলে তুমি এটা পাবো না। যে টেকনোলজিক্যালি মোটামুটি সাউন্ড, মানে সে অ্যাটলিস্ট ওয়েবসাইট বুঝে ক্লিক ক্লিক করে ডাউনলোড করতে পারে, তার কাছেও যে জিগাইলে তুমি দেখবা না যে সে আদৌ জানে যে একটা কারিকুলামে রূপরেখা একটা ছিল, সেটা প্রপোজ করা হয়েছিল, অনেকের সাথে ডিসকাস করা হয়েছে, অথচ এগুলো সবই হয়েছে, এগুলো সবই ডকুমেন্টেড, সব ডিসকাস করা হয়েছে। কিন্তু এগুলো যে ওইখানে একটা ওয়েবসাইটের কোণার মধ্যে আছে, এটা কিন্তু জানে না। এটা কিন্তু অনেক মানুষই জানে না। যারা এটা নিয়ে সমালোচনা করছে এরাও অনেকে জানে না, এরাও জানতো না। এখন এইটারে কিন্তু আমি তাদের দোষ হিসেবে দেখবো না। আমি দেখবো যে আমার সরকারে যেই ছিল, যখনই ছিল, এটা তাদের পাবলিক কমিউনিকেশন বা পাবলিক রিলেশনস এর ব্যাপার। সরকারের দায়িত্ব এখানে শেষ হয় না যে আমি একটা ওয়েবসাইটে দিয়ে দিলাম, যার ইচ্ছা আছে দেখে নাও। কেউ নাই দেখতে পারে, কেউ মিস করতে পারে, সবাই ওয়েবসাইটে ইউজ টু না হইতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের বিভিন্ন মাধ্যমে প্রমোট করতে হবে, প্রকাশ করতে হবে যে দেশের এডুকেশন সিস্টেমে এরকম একটা চেঞ্জ আসতেছে, এই জিনিসটা নিয়ে কার কি মতামত আছে দেওয়ার জন্য ব্যবস্থা রাখা, অ্যাটলিস্ট কোনো একটা ব্যবস্থা রাখা। এখান থেকে লং ডিসকাশন অ্যারেঞ্জ করা, এরকম খেয়াল করে দেখবা যে এই ডিসকাশন গুলাতে দুই রকমের ঘটনা ঘটে। ডিসকাশন গুলাতে মোটামুটি যারা থাকে, সেটা হচ্ছে যারা আমরা শিক্ষাবিদ বলি, যাদের মানে শিক্ষা নিয়ে যারা কাজ করে, কারিকুলাম নিয়ে, দ্যাট ইজ অবভিয়াসলি প্রেইজ, তারা তো থাকবেই।
তারা তো মতামত দিবে, এটা তাদের ফিল্ড অফ এক্সপার্টাইজ বা এরিয়া অফ এক্সপার্টাইজ। কিন্তু যে জিনিসটা হচ্ছে মিস হয় সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু পাইলটিং ডাটা যেটা আছে, মানে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আছে, তারা চাইলে এটা পাবলিশ করতে পারে। 62 স্কুলে পাইলটিং হয়েছে কারিকুলাম ইমপ্লিমেন্ট করার আগে, ট্রায়াল এরর যা কিছু, ট্রাই আউট, এগুলো যা কিছু বলে, সেই রকম সব ডাটা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আছে। বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে এটা পাবলিশ করতে পারে, পাবলিশ করে সেটা বলতে পারে যে এই জিনিসটা এইটুক ভালো ছিল, এইটুক খারাপ ছিল। তাইলে এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হইতো, যে অ্যাটলিস্ট দেয়ার ইজ এ গভর্নমেন্ট যারা যে রিপোর্ট গুলো জনগণের জানা দরকার সেটা পাবলিশ করছে, এটা পাবলিশ করে অ্যানালাইজ করছে এবং তার উপর বেস করে ডিসিশন নিছে। তো বাংলাদেশের এখনের গভর্নমেন্ট যেটা, তারাও এটা করে নাই, আগেরটা পাবলিশ করে নাই। এখনের গভর্নমেন্ট যেটা করছে, অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ রিড, ওয়েবসাইট থেকেই জানছি, অফিসিয়াল সোর্সে, সেটা হচ্ছে তোমার 2012 সালের যে কারিকুলামটা ছিল, অর্থাৎ আমি তুমি যে টেক্সট বই পড়ছি আর কি, ওই সময়ের কারিকুলামটাতে ব্যাক করছে উইথ সাম মডিফিকেশন। মানে 12-র পরে আমার যতদূর মেমোরিতে আছে 17 সালের কাছাকাছি কিছু মডিফাই বা কারেকশন হয়েছিল, প্রবাবলি ওই রকম একটা টেক্সট বুক আসছে। তবে সাথে কিছু ফুটনোট বা পরিশিষ্ট অ্যাড হয়েছে। পরিশিষ্ট অ্যাড হওয়াটা ইজ এ গুড নিউজ অ্যান্ড ইট ওয়াজ আর্জেন্ট। মানে এটা কোনো একটা কমপ্লিট টেক্সট বই না, তো এটা নিয়ে আসলে কমেন্ট করা আসেই না। মানে আমি এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের মতো অন্তর্বর্তীকালীন টেক্সট বুক বলি। তো এটা নিয়ে আসলে সমালোচনা করা আসে না। যখন এটা ফুল ফ্লেজে একটা কমপ্লিট টেক্সট বুক আসবে, তখন এটা নিয়ে আমরা আলোচনা সমালোচনা করতে পারি। তো এখন পর্যন্ত যে অবস্থা হচ্ছে, এটা ফুটনোট আছে, একটা পরিশিষ্ট আছে, কোন কোন চ্যাপ্টারে এক্সট্রা জিনিস লাগতো। দ্যাট ইজ এ ক্লিয়ার সাইন যে 2012 সালের বই দিয়ে এখন চলে না। এটা 2025 সাল, 26 আসতেছে। 2012 সালে যে চাহিদা থেকে যে জিনিস ছিল, সারা দুনিয়া এবং বাংলাদেশও ওই চাহিদায় নাই। এটা প্রুভ ট্রুথ। 12 বছর একটা দেশ স্ট্যাটিক থাকে না। তার মানে তারা ওইটুক অ্যাকনলেজ করতে পারছে যে 12 সালের বই ডিরেক্ট বসায় দিলে হবে না। আই থ্যাংক ইউ ফর দ্যাট, যারা এটা করছে বা এই করছে। কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্টটা আর একটু বেশি হইতে হবে। 12 সালের বই শুধু পরিশিষ্ট দিয়ে বসায় দিলে 24 সালের 25 সালের উপযোগী হয়ে যায় না। আমরা 12 বছর পিছাইতে চাই না, আমরা বরং যে অবস্থায় যা ছিল কম্পাইল করে, যদি আমাদের আগানোর কোনো কিছু থাকে, আমরা না পিছাই, অন্তত লেভেলে আসতে চাই। তোমাকে এটা শেয়ার করি, এটা শুনলে মজা পাবা। আহ আমার ইন্ডিয়াকে খুবই হিংসা হয়, ভয়াবহ লেভেলে হিংসা হয়। মানে দেখো, এত বড় একটা দেশ, ওদের দেশে কি দুর্নীতি কম আছে? আমাদের দেশে এইটুকু একটা দেশ, আমাদের মানুষ, তাদের দুর্নীতি এইসব নিয়ে আমরা মানে কুলাইতে পারি না। ইন্ডিয়ার এত বড় দেশে, তার মধ্যে আবার এতগুলা প্রদেশ, এখানে তো দুর্নীতি কম নাই। এখানে তো সবাই একেবারে ধোয়া তুলসী পাতা না। ইন্ডিয়া তো ওয়ার্ল্ডের 1 নাম্বার কান্ট্রি না, আমাদের প্রতিবেশী দেশ তো, তাই না? গাছপালা থেকে শুরু করে মানুষের নাচার যা কিছু, মানে বর্ডার পার হলে সাথে সাথে তো চেঞ্জ হয়ে যায় না। কিন্তু ওরা এটা নিয়ে ওদের এডুকেশন সিস্টেমে যতটুকু এনশিওর করছে, এত কমপ্লিকেশন, এত ডিবেট, এত এটা নিয়ে, আমরা ওইটার ধারে কাছে নাই। নো হয় নিয়ার দ্যাট, ছিলামই না। আমাদের সামনে যখন যখন সুযোগ আসছে, ধারে কাছে না হইলেও অ্যাটলিস্ট একটা জাম্প করার, আমাদের পলিটিক্যাল ক্যাওসটা তখন তখনই আমাদের পিছায় দিছে। মানে আমাদের যদি পলিটিক্যাল ট্রানজিশন গুলো স্মুথ হইতো, অ্যাব্রাপ্ট না হইতো, তাহলে কিন্তু আমাদের কালচার হইতো এরকম যে একটা গভর্নমেন্ট এটা করে গেছে, আমি তীব্র সমালোচনা করব যে এই গভর্নমেন্ট কেন এটা করলো, আমি তো এর থেকে ভালো করতে পারি। আমি ওই গভর্নমেন্টের নিয়ে সমালোচনা করব, সমালোচনা করে সে 100 পেজ বানাইছে, আমি 120 পেজ বানাবো। যে 20 পেজে থাকবে নতুন জিনিস, ওই 100 পেজের জিনিস কারেক্ট থাকবে। এটা আমাদের কালচারে নাই। আমরা ছোটবেলা থেকে কিন্তু দেখে আসছি, এটা আমাদের পার্ট অফ গ্রোয়িং আপ। আমাদের মেন্টালিটি এইভাবেই শেপ হয়। আমরা ছোটবেলা থেকেই দেখছি যে একটা গভর্নমেন্ট খুব সুন্দর একটা প্রপোজাল নিল, ধরো গভর্নমেন্ট এক্স, সেই প্রপোজালের 80% ভালো, 20% খারাপ। যদি গভর্নমেন্ট ক্ষমতা হস্তান্তর হয়, যে প্রক্রিয়ায় হোক, ভালো মন্দ যেমনি হোক, নির্বাচনে হোক, নির্বাচন ছাড়া হোক, এটা পলিটিক্যাল সায়েন্টিস্টদের বিষয়, এটা আমরা এক্সপার্ট না, আমরা এগুলো নিয়ে বলে লাভ নেই। তো যে কোনো মাধ্যমে যদি ক্ষমতা চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে ওই 20% যে খারাপ, ওইটা দেখায় 80% ভালোটা চলে যাবে। এবং তখন ওই গভর্নমেন্ট আর একটা প্রজেক্ট পাস করবে ওই একই কাজের জন্য, যেটা ওই 80%-এর সাথে অ্যাগ্রি করে না, সেম জিনিস রাখবে না, কারণ রাখলে সেম সেম মনে হবে। এন্ড তারপরে হচ্ছে দেখা যাবে ওইটারও 80% ভালো, 20% খারাপ। মানে আমি কাউকে কম, ছোট বা বড় বলতেছি না। দুইটা গভর্নমেন্টই দেশের ভালোর জন্য কাজ করতেছে, দুইটা গভর্নমেন্টের প্রজেক্টে 80% ভালো, 20% খারাপ। ফলাফলে কি হবে? থার্ড যে গভর্নমেন্ট আসবে,
সে দেখা যাবে দুইটার কোনোটাই নিতেছে, পিওর ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা পড়ে গেছি, একেবারে প্রবাবিলিটির প্রবলেম। থার্ড গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিবে, সে চিন্তা করবে আচ্ছা গভর্নমেন্ট এক্স তো একটা বানাইছিল, এটা নিলে তো আমারে বলবে গভর্নমেন্ট এক্স এর পক্ষে আমি চলে গেছি, থাক ওটা নিব না। এবার জাস্ট আগের গভর্নমেন্ট ছিল গভর্নমেন্ট ওয়াই, সেও একটা প্রজেক্ট বানাইছে, ওইটারও 80% ভালো, দেখতে তো ভালোই লাগতেছে, 20% ঝামেলা আছে, না ওইটাও নিব না, ওইটা নিলে বলবে যে আমরা আসলে তাহলে চেঞ্জ কি করলাম। এবার তারা থার্ড একটা প্রজেক্ট জেড বানাবে, এবং সেই জেড এর মধ্যে তারা ওই 80% ভালোগুলা বাদ দেওয়ার চেষ্টা করবে। তো তাদেরও একটা প্রজেক্ট হবে যেটারও হয়তো 80% ভালো, কিন্তু 20% খারাপ আছে। হুম, তাহলে আমরা ভালো থেকে কোনো কিছু নিলাম না। এবার আমার অডিয়েন্সের কাছে আসলে প্রশ্ন থাকবে, একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেন, যে যদি এরকম তিনটা গভর্নমেন্ট তিনটা প্রজেক্ট করে এবং প্রত্যেকেরই ইন্টেনশন থাকে যে আমরা ওর থেকে ভালো কোনো কিছু নিব না, খারাপটা শুধু বাদ দিব, তাহলে আসলে কি ভালো বাড়তেছে নাকি খারাপ বাড়তেছে? অর ইন আদার ওয়ার্ডস, ভালো কমতেছে নাকি খারাপ কমতেছে? একেবারে কমন সেন্স কি বলে? প্রথমে কমন সেন্স দিয়ে ক্যালকুলেট করি, তারপরে আমরা এটা ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি দরকার হলে পরে কোনো এক সময় ক্যালকুলেট করে দেখবো। তো যারা পলিটিক্যাল সায়েন্স বা এগুলো নিয়ে কাজ করেন, তারা সবাই তাদের ম্যাথমেটিক্স করতে হয়। দ্যাট ইজ মাই বটম লাইন। যে আমরা যত আইসোলেটেড, যত আনকোরিলেটেড ইভেন্ট নিয়েই কথাবার্তা বলি, যেখানে মনে হইতে পারে এর মধ্যে আবার ম্যাথমেটিক্স কি কাজে লাগতে পারে, হুম, হুম, প্রত্যেকটা জায়গায় ম্যাথমেটিক্স। তো আমি ওয়ার্ডটা কনভে করি এইভাবে যে ম্যাথমেটিক্স সবার, আবার সবাই ম্যাথমেটিক্সের। একটা অংশ যদি কেউ কোট করে, তাইলে মোটামুটি মারামারি লেগে যাবে, মনে হবে ম্যাথ সুপ্রিমেসি নিয়ে কথা বলতেছি। আসলে ব্যাপারটা এরকম না। ম্যাথমেটিক্স যেমন সবার, সবাই ম্যাথমেটিক্সের, এটার মধ্যে কোনো আসলে সবাই সবার, সব সাবজেক্টই কোনো না কোনো দিক থেকে কানেক্টেড। ধরো যাক বাংলা নিয়ে যে এত কথা বললাম যে বাংলা তো পড়তে ভালো লাগতো না, মুখস্থ করতে ভালো লাগতো না, ল্যাঙ্গুয়েজ, তাই তো, বাংলা কবিতা বাংলা গল্প ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের মধ্যে ম্যাথমেটিক্সের ভয়াবহ কিছু পার্ট আছে। এবং ওইটা দিয়ে আমি আজকের এই আলোচনাটা মানে মোটামুটি আমার পক্ষ থেকে শেষ করব, যে এত বেশি কানেক্টেড যেটা হয়তো কেউ আগে থেকে না জানলে বা এক্সপ্লোর না করলে ইমাজিনও করতে পারবে না। আমরা হুম, সবাই ফিবোনাচ্চি নাম্বারের কথা শুনি, right? হুম, এক এক, তারপরে একের পর একটা, এক আর এক দুই, দুই আর একে তিন, মানে আগের দুইটা যোগ করে পরেরটা নেওয়া, হুম, হুম, তিন আর দিয়ে পাঁচ, পাঁচ আর তিনে আট, এরকম করে করে ফিবোনাচ্চি সিকোয়েন্স বলে আর কি। তো এই ফিবোনাচ্চি সিকোয়েন্সের নাম শুনে মনে হইতে পারে আবিষ্কারটা ফিবোনাচ্চি করছে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ রং। ওকে, এটা অনেকে আমরা জানি না, আমি কেউ জানতাম না। মানে আমার যখন ক্লাস 8-এ নতুন কারিকুলামের বই লিখতে হলো, তখন টেক্সট বই লিখতে হয়, অনেক কিছু ক্রস চেক করতে হয়, হিস্টোরি থেকে শুরু করে অনেক কিছু, ইচ্ছা করলেই যে কোনো গল্প দিয়ে দেওয়া যায় না, অ্যাটলিস্ট ট্রাই করা হয়, সবাই ট্রাই করে এরকম করে। সো ফিবোনাচ্চি নাম্বারের হিস্টোরিটা পড়তে যেয়ে দেখলাম যে ফিবোনাচ্চি তো, ফিবোনাচ্চি কিন্তু আসলে নাম না, মানে ফিবোনাচ্চি, আমি উচ্চারণ হয়তো ঠিক করে নাও করতে পারি, পার্ডন মি ফর দ্যাট, বোনাচ্চি এরকম সামথিং, লিওনার্দো বোনাচ্চি এরকম কিছু একটা নাম আছে। তো ওইটার মানে হচ্ছে বোনাচ্চির ছেলে, এরকম কিছু। আমরা যেমন মানে ইয়েতে আহ, বাংলাদেশে কার নাম মনে আছে? আচ্ছা হ্যাঁ, ইবনে বতুতা বা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বক্তিয়ার এরকম খিলজি, হুম, বিশাল বড়। এরকম কিছু ওয়ার্ড আছে, প্রবাবলি সবাই ওইটা বেশি রিলেট করতে পারবে। আমারও সমাজ বই থেকে ওইটাই মনে আছে। তো ওই রকম কার ছেলে, কার মেয়ে, কার বাবা, এরকম কিছু বলে না, তো বোনাচ্চি ব্যাপারটা হচ্ছে ওইটা। যাই হোক, ওইটা আমরা ফিবোনাচ্চি এরকম নামে চিনে গেছি। কিন্তু ওই ভদ্রলোক উনি আবিষ্কার করছে এটা ক্লেইম করে নাই। উনি এই সিকোয়েন্সের নাম, মানে 1 1 বা 0 1 1 2 3 5 8, আগের দুইটা যোগ করে পরেরটা দেওয়া, এই সিকোয়েন্সের উনি কিছু এক্সাম্পল দিছে নেচার থেকে। উনি ক্লেম করে নাই যে উনি এটা ফার্স্ট আবিষ্কার করছে। ওনার একটা বই ছিল লিবার অ্যাবা কি, সম্ভবত ABACI, এই বইতে উনি এগুলো লিখেই গেছে যে এই জিনিসগুলো আরো আগেই এক্সপ্লোর করা হয়েছে, সেটা আমাদেরই সাবকন্টিনেন্টে, আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে করা হয়েছে। যিনি করছেন তার নাম হচ্ছে পিঙ্গলা, মহর্ষি পিঙ্গলা সম্ভবত বলতো। ওনার কাজ ছিল বা ওনার মেইন ইন্টারেস্ট ছিল হচ্ছে গান বাজনার হিসাব নিকাশ করা, মানে তালের হিসাব নিকাশ করা। আমরা যে বিট বলি না, এই যে হুম, হুম, 1 2 3 4 এভাবে 8 বিট এরকম করে, 8 মাত্রা বা এরকম করে বলি কবিতা গান এগুলার ক্ষেত্রে। ওনার হিসাব ছিল, উনি বলছে যে উনি দুই রকম টেকনিক ইউজ করবে। একটা হচ্ছে 1 বিট লং জিনিস, মানে শর্ট একটা, হুম, সেটা হচ্ছে মনে করো লা বা ধা, এরকম করে। আমি তো আর তবলা বাজাইতে পারি না। মঞ্জুল ভার্গব নামে একজন ম্যাথমেটিশিয়ান আছেন, উনি হুম, প্রবাবলি ফিল্ডস মেডেল পাইছেন ইন্ডিয়ার।
ওনার কাজ ছিল এগুলা নিয়ে। উনি একটা স্কুলে তবলা বাজায় বাজায় দেখেছিলেন এটা। তো আমি তবলা বাজাতে পারি না, সরি ফর দ্যাট, আমি শুধু বলবো আর কি। একটা হচ্ছে ধা, মনে করেন এটাতে 1 সেকেন্ড লাগে। একটা হচ্ছে ধিন, এটাতে মনে করেন 2 সেকেন্ড লাগে। তো আমরা ওই এবার ম্যাথমেটিক্সে চলে যাই, যে আমার ধা দিন বোঝার দরকার নাই, একটা হচ্ছে 1 সেকেন্ড লাগে, একটা 2 সেকেন্ড লাগে। এইরকম 2 রকম জিনিস দিয়ে আপনি 8 মাত্রা, বা ধরে নেন 8 সেকেন্ড, 8 সেকেন্ড কয়ভাবে ফিল আপ করতে পারেন? তো অনেকভাবেই তো করা যেতে পারে। প্রথম হইতে পারে যে আমি 8 বার বললাম ধা 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 ধা, এরকম করে 8টা বললাম। আরেকটা হইতে পারে আমি ধিন বললাম 2 সেকেন্ড করে, তাহলে কয়টা হবে? 4টে হবে। ধিন 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 ধিন, 4 × 2 = 8, এটাও হইলো। বাট এটা তো এই দুইটাই তো একমাত্র না, আরো অনেকগুলো আছে না? উনি এই সবগুলা কাউন্ট করতে চাইছিল, এবং কাউন্ট করার জন্য সুন্দর টেকনিকও বের করছিল। মজার ব্যাপার হচ্ছে এই 8 বিটের যেটা, এটা ফিবোনাচ্চি সিকোয়েন্সের একটা টার্মের সাথে রিলেট করে সরাসরি। এইটা হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্সের অরিজিন হিস্টোরি। এর আগে এখনো পর্যন্ত ডকুমেন্টেড দুনিয়াতে কোথাও পাওয়া যায় নাই যেখানে এরকম কিছু কেউ আদৌ কাউন্ট করছে, কেউ ক্যালকুলেট করছে। তো অনেকে, যেমন একজন ম্যাথমেটিশিয়ান আছেন, আহ, ক্যামব্রিজের সম্ভবত, শাহরিয়ার শাহরিয়ারি, উনি কম্বিনেটোরিক্স এর ক্লাস করান, আরো অনেকগুলা ডিসক্রিট ম্যাথ, অনেকগুলা টপিক্স এর উনি ক্লাস ক্লাস করান। আমার খুবই ভালো লাগে। উনি যখন লেকচার দেন, উনি লেকচারে লিখেন ফিবোনাচ্চি নাম্বার লিখেন না, উনি লিখেন হচ্ছে পিঙ্গলা হেমচন্দ্র ফিবোনাচ্চি নাম্বার। মানে ফার্স্টে পিঙ্গলা ইনভেন্ট করছে, দেন হেমচন্দ্র কাজটা করছে, হেমচন্দ্র আরো একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি ওইটা নিয়ে কাজ করছেন, দেন ফিবোনাচ্চি। মাঝে আরো দু একজন থাকলে তার নামও পারলে উনি যোগ করে দেয় উইথ হিস্টোরি। তো এই কালচারটা হচ্ছে, এটা একটা সাটেল থিং। আমরা যে ফিবোনাচ্চি সংখ্যা বলি, আমরা জীবনে কোনোদিন ওটা সার্চ করে দেখি নাই ওইটা কে আবিষ্কার করছে, প্রথম কোথায় আসছে, কি আসছে। এটা আমাদের একটা অ্যাটিটিউড ডিফাইন করে, যে আমরা অ্যাকনলেজ করি না। চিন্তা করে দেখো, যে এটা কিন্তু আমি নতুন শিখতেছি না, আমি ফিবোনাচ্চি নাম্বার ছোটবেলার থেকে শুনে আসতেছি। আমাদের বইতেও কোনো জায়গায় হয়তো ছিল, টেক্সট বইতেও ছিল, ওইখানে কোথাও মেনশন নাই। আমি বড় হয়েছি, তারপরেও আমি কোথাও দেখি নাই, সার্চ করার প্রয়োজনই মনে করি নাই যে এটা আসলে ফিবোনাচ্চি নাম্বার কেন হইলো। এই হোয়াই কোশ্চেন আমরা আস্ক করা শিখাই না, স্টুডেন্টদের শিখাই না, আমার সিস্টেম আমাকে শিখাই নাই সেইভাবে, আমিও শিখি নাই। এই জন্য আমি পরে বই লিখতে যে লজ্জা পাইছি, যে হায় হায়, আমি যেটা লিখে দিতেছিলাম, আমি যে একজনের নাম দিতেছিলাম, যার নামে বলতেছি ফিবোনাচ্চি, সেই লোক নিজেই তো ক্লেম করে নাই যে সে এটা করছে। ইনফ্যাক্ট আরো মজার ব্যাপার, ফিবোনাচ্চি নাম্বার, এই টার্মটা ফিবোনাচ্চি যখন যে বইটা লিখছে, প্রথম যখন লিখছে, খরগোশের হিসাব নিকাশ করছে, একটা দ্বীপে খরগোশ হয়, খরগোশ জন্মায়, কতগুলো খরগোশ থাকতে পারে, এই হিসাব নিকাশে কোথাও সে ফিবোনাচ্চি সংখ্যা টার্মটা উল্লেখই করে নাই, তার পুরা বইতে কোথাও নাই। তারও আরো অনেক পরে অন্য একজন সম্মান করে নামটা দিছে ফিবোনাচ্চি সিকোয়েন্স। এগুলো সব কিন্তু ওয়ান গুগল সার্চে হবে। মানে এমন না এটার জন্য আমাকে বিশাল কোনো গুগল স্কলারে যাইতে হয়েছে, কিছু হয়েছে। ওখানে গেলে পেপার টেপার পাওয়া যাবে, জাস্ট উইকিপিডিয়াতে গেলে কিছুক্ষণ একটু খোঁজাখুঁজি করলে, লিঙ্কডইনকে ক্লিক করলে, এটা সবই ওয়ান বাই ওয়ান পাওয়া যায়। কিন্তু দেখবা যে এই জিনিস নিয়ে তুমি জাস্ট একবার বলো, বিশাল ডিবেট শুরু হয়ে যাবে, কেউই সার্চ টার্চ করবে না। আমার ডিবেট করতে হয়েছে অ্যাকচুয়ালি। আমরা যখন কোয়াত্রা লিখতেছি, এটা খুবই ফানি স্টোরি, আমরা দেখার পরে নিজেরাই লজ্জা পাইছি যে আমরা তো এটা সার্চ করলেই পারতাম, আমরা এটা নিয়ে ডিবেট কেন করতেছি? এটা তো স্টাবলিশ জিনিস, এটা তো proof জিনিস, এটা রেকর্ড আছে, এটা তো কেউ মুছে ফেলতে পারতেছে না, বই আছে। তো ওইটা যে জন্য বললাম যে আসছে কিসের থেকে, মিউজিক থেকে। তো আমরা অনেক সময় বলি যে মিউজিক ইজ ম্যাথমেটিক্যাল। ওকে, ম্যাথ ইজ মিউজিক্যাল, এটাও আমাদের বলতে হবে। দ্যাট ইজ মাই বটম লাইন। কারণ আমরা যে মিউজিকের চিন্তা ভাবনা করি, অনেক সময় মিউজিকের অনেক চিন্তা ভাবনা থেকে ম্যাথমেটিক্যাল আইডিয়া আসছে। একটা তো সরাসরি বলেই দিলাম, ফিবোনাচ্চি নাম্বারের অরিজিন হিস্টোরি হচ্ছে তাল, তাল ছন্দ, মিউজিক, এগুলা থেকে আসছে আর কি, নট দ্য আদার ওয়ে। তো কেউ যখন বলে যে মিউজিকের মধ্যে ফিবোনাচ্চি নাম্বার বা ছন্দের মধ্যে ফিবোনাচ্চি নাম্বার খুঁজে পাওয়া যায়, তখন আমি কাইন্ড অফ অফেন্ডেড হই। তখন তো আমি আর গল্পটা আবার বলা শুরু করি, যে খুঁজে পাওয়া যায় কারণ এটা হচ্ছে অরিজিন হিস্টোরি, ওখান থেকে এটা আসছিল, খুঁজে তো পাওয়া যাবেই। ইটস নট লাইক যে ম্যাথমেটিক্স ইজ এভরিহোয়ার, সবকিছুর মধ্যে ম্যাথমেটিক্স আছে। আবার ওই যে যেটা বললাম যে ম্যাথমেটিক্স এর মধ্যে সবকিছু আছে, দুইটাই একসাথে আমাদের কো এক্সিস্ট করে এখান থেকে। কাউকে সুপ্রিম বানানোর দরকার নাই। সবাইকে যদি আমি হচ্ছে রেসপেক্ট করি, অ্যাকনলেজ করি, তাইলে নিজে ওই যে বলে না, অন্য যারে বড় বলে, লোকে যারে বড় বলে, এরকম একটা ব্যাপার আছে, হুম ওইটা হুম আমি একটু মডিফাই করি। তুমি যদি অন্যকে রেসপেক্ট দাও, তুমি হুম। রেসপেক্টটা পাবা। তুমি যদি অন্যকে অ্যাকনলেজ করো, তুমি ক্লেম করতে পারবা যে ভাই আমি তো কারোর প্রতি অসম্মান করি না,
আমি তো যে যা করছে সবার ক্রেডিট দিছি, তাহলে আমার ক্রেডিট তুমি কেন দিবা না? তুমি জোর গলায় দাবি করতে পারবে, বাট যে মোমেন্টে তুমি একজনের ক্রেডিটটা মাইরা দিবা, এই মোমেন্টে তোমার গলাটা আর জোরালো থাকবে না। তুমি মনে করবা যে আচ্ছা আমি তোর ক্রেডিট মারছিলাম, কিছু বলতে গেলে তো আমার ধরবে, পিছন থেকে এসে বলবে যে তুমি তো ক্রেডিট মারছিলা, তুমি তো ক্রেডিট চুরি করছো। তো এই কালচারটা আমাদের দেশে দেখো, এইগুলা নিয়ে অনেক কথাবার্তা হয়, প্লাগিয়ারিজম এইগুলা। কারণ আমরা এই ব্যাপারটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যেটা বলে, যে ওই ব্যাপারটা আমরা হচ্ছে বইয়ে মুখস্থ করে লিখছি, সবাই লিখছে ছোটবেলা থেকে, আমার বাপদাদারাও লিখছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তারপরে আমরা দেখি যে সব জায়গায় ঘুষ খাইতেছে, সব জায়গায় দুর্নীতি হইতেছে, দেশের 12টা বাজতেছে। তাইলে এই শিক্ষা তো আমার, ওই রবীন্দ্রনাথের ভাষায়, এটা আমাদের মনে প্রবেশ করে নাই, এক কান্দে ঢুকছে, এক কান্দে বের হয়ে গেছে, বা মাথায় ঢুকে আমরা পরীক্ষায় বমি করে দিয়েছি, কাইন্ড অফ এরকম অবস্থা। তো রবীন্দ্রনাথ একটা জিনিয়াস ছিল, মানে তার শিক্ষা ভাবনা গুলা খুবই, মানে পড়লে ভয়াবহ লাগবে। আমি মাঝে মাঝে পড়ার চেষ্টা করি, পুরাপুরি শেষ করতে পারি নাই। মনে হয় যে এই লোক বোধহয় আমাদের, মানে পুরা, শুধু বাঙালি না, বাঙালি, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সব মিলায়ে, মানে এই জোন, তখন তো বাংলা ছিল না, ভাগও হয় নাই, ভারত পাকিস্তান ভাগ হয়েছে আর কি। তো মোটামুটি এই অঞ্চলের মানুষজনের স্টাইল, এগুলো উনি খুব ভালো করে লিখে গেছে শিক্ষা সংস্কার এখানে, যে আমাদের ছেড়ে দিলে আমরা এরকমই করি। এইটা আমাদের সামহাও বদলাইতে হবে। অনলি, প্রবাবলি অনলি কারিকুলাম ক্যান চেঞ্জ দ্যাট। এই প্রপার কারিকুলাম, যেটাতে তোমার এমপ্যাথি বা এইগুলা বাই ডিফল্ট ইনস্টিক করা থাকবে। সোজা কথায়, তুমি একটা মানুষকে হেল্প করছো, তার জন্য তোমাকে নাম্বার দিতে হবে, এটা ছাড়া কাজ করবে না। মানুষ এমনি এমনিই ভালো হবে, এই চিন্তা নিয়ে বসে থাকলে ওই দিন শেষ। কোনো কালে ছিল বলে আমার মনে হয় না। মানুষ এমনি এমনি ভালো হয় না, তাকে রিওয়ার্ড দিতে হয়, তাকে ইনসেনটিভ দিতে হয়। And সেটা ফাইন্যান্সিয়াল হোক, সেটা পরীক্ষায় নাম্বার হোক, সেটা দুইটা ভালো কথা হোক, অ্যাপ্রিসিয়েশন হোক, সবার সামনে অ্যাকনোলেজ করা হোক, আহ, এই জিনিসগুলো লাগে। তো মজার একটা এক্সাম্পল দিব। আমি আমার কলিগদের সাথে নুহাশপল্লীতে গেছিলাম, হুমায়ুন আহমেদের যে বাড়ি আর কি, ওইখানে পিকনিক মতো করতে আর কি। তো ওইটার থেকে একটা জিনিস মনে আসলো। একটা নাটক ছিল বোধহয়, ওই যে শ্যামল ছায়া বা এরকম কিছু একটা, আমি ভুলে গেছি, জাহিদ হাসান অভিনয় করতো। সেখানে সে একটা ক্যারেক্টার, সে বলতো আজকে একটা ভালো কাজ করছি, ক্যাকু 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 ক্যাকু, এরকম একটা ই করতো। খুবই সিম্পল জিনিস, কিন্তু মানে এটা একটা কাইন্ড অফ মানুষকে শখ দেওয়া, যে দিনে কয়টা ভালো কাজ করছি এটাকে আমরা হিসাব করি। এইটুক করলেই কিন্তু দেশ বদলা যাইতে পারে। তো ওইটা আমার মনে হয় যে আমরা জাহিদ হাসানের মতো ওরকম হচ্ছে কাউন্ট করা শুরু করি। একটা ভালো কাজ করব, মানে একজনের একটা উপকার করলাম, তারপর একটা বলবো যে আজকে একটা ভালো কাজ করছি, ক্যাকু 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 ক্যাকু। এটা হলে দেখা যায় অনেক কিছু এমনি এমনি সলভ হয়ে যাবে। মানে এত মাথা খারাপ করা, এত গালিগালাজ করা, এত সমালোচনা করা, এত কিছু লাগবে না। আত্মসমালোচনা করলে বা নিজে ভালো কাজ করা শুরু করলে অটোমেটিক, মানে অনেকটা বদলা যাবে। তো এটাই আর কি মোটামুটি তো আমার মতো আজকে বললাম। অনেক কথা বললাম আমরা, এবং আসলে ম্যাথ, যেটা মানে কি টেক অ্যাওয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে যে এভরি ডিসিপ্লিন অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স দ্বারা ইম্প্যাক্টেড। মানে আপনি যেটা বললেন যে এভরিথিং ইজ কোরিলেটেড, অর্থাৎ সবকিছু যেমন ম্যাথমেটিক্সময়, আবার ম্যাথমেটিক্স সবকিছুময়, সবকিছুর ভিতরেই আছে। শুধু এই প্যাটার্নটা খুঁজে বের করাটাই হচ্ছে দ্য গোল। আর এই গোলের জন্য কারিকুলামটা ওইভাবে গোছাতে হবে। আর আমরা তো অনেকগুলো কথা বললাম, এখান থেকে আসলে ছোট ছোট অনেক কিছু বের হয়ে আসছে। অনেক সময় অনেক সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করে ওঠা হয় না, বাট ওই তার মাঝে চ্যালেঞ্জগুলো থেকেই হয়তো কিছু ডিরেকশন পাওয়া যায়। যদি মানে অবশ্যই একটা সময় অবশ্যই আসবে, আমরা হোপ করতে পারি, আমরা আশা করতে পারি যে অ্যাটলিস্ট আপনারা যারা একদম রুট লেভেলে কাজ করছেন এবং কিছু শকিং রেজাল্ট গুলো দেখছেন, তার মানে ওগুলো কিন্তু আসলে আসার জায়গায়, যে আমরা হয়তো ঢাকা থেকে এটা এক্সপেক্ট করতে পারতেছেন, বাট ওই রুরাল জায়গায় কিন্তু ওই ব্যালেন্সটা আছে। ওই ব্যালেন্সের ওই কনসেপ্টটা যদি আমি সব জায়গায় ছড়াই দিতে পারি, ইন আ ওয়ে বের করতে হারমোনিয়াম। পারি, দেন দ্যাট উইল ওয়ার্ক। এবং আই বিলিভ দ্যাট ওইটাই আমাদের এই ইয়থকে এম্পাওয়ার করতে হেল্প করবে, লজিক্যালি থিঙ্ক করতে হেল্প করবে, এবং আলটিমেটলি উইল বি এ ভেরি গ্রেট নেশন। লজিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং একটা ব্যাপারে আমাদের থাকবে। থ্যাংক ইউ দাদা। ওকে।